নমস্কার, আমি প্রিয়া রানী যুক্ত আছি ঢাকা থেকে। আজকের এই অনুষ্ঠান আপনারা যে যেখান থেকেই দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের এই অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত আছেন। মোহাম্মদ শামীম রানা, সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সঞ্জয় রায়, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ভাই, আপনাদের দুজনকেই শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আপনাকেও শুভেচ্ছা। জি, ভালো আছি। আপনাকেও শুভেচ্ছা রইলো। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে নারীদের ক্ষমতায়ন ও যৌতুক প্রথা নিয়ে ছাত্র নেতাদের ভাবনা। তো আমরা চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। প্রথমেই আমি শামীম রানা ভাইয়ের কাছে যাব। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, পড়া আমরা দেখেছি পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যা ভর্তি হয়, অনেকেই নতুন নতুন সংগঠন বা সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তো আপনি কেন ছাত্র রাজনীতিকে বেছে নিলেন? এই বিষয়ে আমাদের যদি বলতেন। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যদি আমি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে। আমি মনে করি সামাজিক সংগঠনগুলোতে আমরা কাজের পরিবেশ পাই, বিভিন্ন ধরনের আমাদের সাংগঠনিক দক্ষতা অর্জন হয়। ঠিক তেমনি আমাদের ছাত্র রাজনীতিতেও সেম আমি মনে করি যে আমাদের এখানে ছাত্র রাজনীতিতেও দেখা যায় যে আমরা সমাজের এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে আমরা সহায়ক হিসেবে কাজ করতে পারি এবং এখান থেকে আমরা একটা সাংগঠনিক দক্ষতা অর্জন হয়, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগে, অথবা আমাদের নিজেদের অভিজ্ঞতার সঞ্চার হয়, যেটা আমরা আমাদের পরবর্তীতে রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে পারি। দেখা যাচ্ছে যে আমি প্রথম দিকে আমিও তো ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আমিও সামাজিক সংগঠনেই অ্যাক্টিভ ছিলাম। তো সামাজিক সংগঠনে অ্যাক্টিভ থাকলে যে জিনিসটা দেখা যায় যে আমার হচ্ছে একটা বন্ডিং তৈরি হয়। অনেকজন অনেক মতের মানুষের সাথে একটা কম্বাইন হয়। ঠিক তেমনি আমার ছাত্র রাজনীতিতেও একই অবস্থানটা দেখতে পাই যে এখানে হচ্ছে আসলে একটা দলে হচ্ছে শুধু একক আদর্শের মানুষ থাকলে একক আদর্শের মানুষ থাকে ঠিক আছে, কিন্তু সেই আদর্শের মধ্যে আবার অনেক ভেরিয়েশন থাকে। অনেকের অনেক অনেক চাওয়া পাওয়া থাকে। দেখা যায় যে অনেকের চিন্তা ভাবনা অনেক রকম থাকে। অথবা আমি যদি বলি যে আমাদের হচ্ছে যে একটা কানেক্টিভিটি, একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে কানেক্টিভিটি, এটা রাজনীতির মাধ্যমে একটা বৃহৎ পরিসরে আমি সেই কানেক্টিভিটিটা অর্জন করতে পারি। যেটা আরকি মনে করি যে আমার যে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন থেকে অর্জন করলাম, সেটা আমি আমার ছাত্র সংগঠনের মাধ্যমে অর্জন করতে পারি। আর আমি যেহেতু একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, সেই হিসেবে আমি রাজনীতির সাথেও জড়িত। আহ, তবে বলতে গেলে আমি হচ্ছে আগে স্টুডেন্ট, তারপরে হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা একই প্রশ্ন সঞ্জয় রায় ভাইকেও করব যে আপনি কেন ছাত্র রাজনীতিকে বেছে নিলেন? প্রথমেই ধন্যবাদ জানাই আজকে এই আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের শামীম রানা ভাই এবং সঞ্চালক উভয়কেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তির পর থেকেই আমি আসলে এই সংগঠনের সাথে যুক্ত। তো যদি আমি আহ, ছোট করে বলতে যাই আমার আসলে অভিজ্ঞতা কিংবা সেটার উপলব্ধি এই পর্যন্ত, আসলে রাজনৈতিকভাবে খুব যে সচেতন হয়ে আমি আসলে বড় হয়েছি, ব্যাপারটা এরকম ছিল না আমার ক্ষেত্রে। হয়তোবা আমি মনে করতাম যে রাজনীতি একটা ভয়ানক জায়গা, তো ওখানে গেলে সেটা আসলে ভালো কিছু করা সম্ভব না। তো এই ধারণার বাইরে এসে একটা বিশ্ববিদ্যালয়ে এসে আমি যখন দেখলাম যে আসলে আহ, আমি যে দেশের পরিচালিত হয় কিভাবে, আমি যদি একেবারে মূলগত একটা প্রশ্ন করি, সবাই এটা তো আর যে যার মত দিয়ে পরিচালিত হয় না, কারো ব্যক্তি মত, অভিমত, ইচ্ছা অনিচ্ছা, সেটার উপরে কিন্তু রাষ্ট্র আসলে নির্ভর করে না। রাষ্ট্র নির্ভর করে কি একটা নীতির উপর, এবং সেই নীতিটা এটা কিন্তু আসলে কি আমাদের বাংলাদেশের পরিচয় আছে যে আমাদের
বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। এই সংবিধানের ওখানে যে লিখিত হয়েছে কথাগুলো, এগুলো তো নিশ্চয়ই মানুষের জীবনে অভিজ্ঞতার সাথে একটা রাষ্ট্র কিভাবে চলতে পারে এই নীতিগুলো দিয়ে তৈরি। এখন এই নীতিগুলো যেমন ব্যাপার আছে, একই সাথে আমার শিক্ষার প্রথমত আমি ছাত্র হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে আমি যখন আসছি যে শিক্ষার ক্রাইসিস গুলো, এটা বুঝতে গেলে দেখা যাচ্ছে যে এটার সাথে একটা রাজনৈতিক সম্পর্ক আছে। রাষ্ট্র কতখানি আমাকে শিক্ষা দিবে কি দিবে না, কতটুকু আমাকে বরাদ্দ দিবে কি দিবে না, এটা প্রত্যেকটার সাথে রাজনীতির একটা খুবই অঙ্গাঙ্গী একটা আহ কি বলবো সম্পর্ক, সেটা আমি দেখতে পেয়েছি। ইভেন আজকে আমরা যে এই বিষয়ে আলোচনা করব, আমার মনে হয় এখানেও রাজনীতির যে আসলে বিশাল বড় একটা প্রভাব, সেটাও এসে পড়বে। তো আমার কাছে আমার উপলব্ধিটা হচ্ছে আহ দেশের একটা রাষ্ট্রের প্রত্যেকটা ঘটনাই আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি সামাজিক সংগঠনও করতে পারি, হতে পারে আমি একটা পরিবেশবাদী একটা সংগঠন করতে পারি, হতে পারে আমি এইরকম যে সামাজিক অধিকার, সেই অধিকার নিয়ে কাজ করতে পারি, কিংবা রক্ত দানের জন্য একটা অর্গানাইজেশন রয়েছে, এরকম অর্গানাইজেশন গুলো রয়েছে। কিন্তু রাজনীতি করলে দেখা যায় যে সম্যকভাবে অনেকগুলো বিষয়ে আসলে বোঝার সুযোগ ঘটে। এবং এই যে ভাই শামীম রানা ভাই বললেন যে অনেক মানুষের সাথে সেই পরিচয়টা ঘটে। আর আমার যে কথাটা একটা মূল জায়গায় নিয়ে যাওয়া, হুম, মানে আসলে মূল জায়গাটাকে কানেক্ট করা, সেটা সহজ হয় আমার মনে হয় আর কি। সেই জায়গা থেকে আমি মনে করি রাজনীতি অনেক বড় একটা সহায়ক জায়গা, এবং সঠিক জায়গাটাকে চিনে নেওয়াটাও জরুরি। রাজনীতি তো আসলে শুধু খারাপ দিক দেখলে হবে না, মানে দেখা যাচ্ছে রাজনীতি তো খারাপ জিনিস না, সেটা মানুষের অধিকারটাকে নিশ্চিত করার জন্য যে নীতি প্রণয়ন করা হবে, সেই নীতিটাকে আমরা বলছি রাজনীতি। তো সেই নীতিটাকে যদি আমি গিয়ে একটা ভালো মত আমি ধারণ করি, ওটাকে না গিয়ে আসলে তুলে ধরি, তাহলে কিন্তু হবে না। তো এটাই, এত বুঝে হয়তো বা এই বুঝটা আমার পরে তৈরি হয়েছে, কিন্তু আমি এইটুকু বুঝেছিলাম যে আসলে আমার যদি কথাটা বলতে হয়, আমার আসলে একটা সংগঠন, রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সঞ্জয়ের ভাই সাথে যদি আমি আপনাকে। একটু অ্যাড করি, আমরা জি। রাজনীতির যদি সমাজ বলি তাহলে বলি যে রাজনীতি। তো আসলে বর্তমানে তো আর রাজা নাই, বর্তমানে হচ্ছে রাষ্ট্র আছে। রাষ্ট্রের অনেকগুলো নীতি থাকে। তো এই রাজনীতি মূলত হচ্ছে রাষ্ট্রের নীতিগুলোই আলোচনা করে। আর আমরা রাষ্ট্রের নীতিগুলোতে ভূমিকা রাখতে পারবো রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অথবা তাদের সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে। এ কারণেই ছাত্র রাজনীতির প্রতি একটা আগ্রহ আছে আমাদের সকলের। জি। ধন্যবাদ ভাই আপনাদের। এবার আমরা আবারও শামীম রানা ভাইয়ের কাছে যাব। ভাই, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বর্তমানে নারীরা শিক্ষা, নেতৃত্ব সবকিছুতে এগিয়ে যাচ্ছে আমরা দেখতেছি। কিন্তু আপনার মতে বাস্তবে নারীরা কতটুকু তাদের মতামত বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাচ্ছে পরিবার এবং সমাজ থেকে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যদি নারীর ক্ষমতায়ন নিয়ে বলি, তাহলে আমরা যদি স্বাধীনতার পরবর্তী যদি আমরা দেখি যে আমাদের কিন্তু নারীদের যাতে হচ্ছে আমাদের রাষ্ট্রে ভূমিকা রাখতে পারে, এজন্য হচ্ছে আমাদের নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা আছে। যারা নারীরা হচ্ছে রাষ্ট্রের অর্থাৎ সংসদে গিয়ে তাদের হচ্ছে নারীদের যে চাওয়া পাওয়া অধিকার সেগুলো নিয়ে কথা বলতে পারে। এটা আস্তে আস্তে হয়তো বৃদ্ধি হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি মেইন স্ট্রিম পর্যায়ে আসি, এই যে কথাটা বললেন আপনি, যে হ্যাঁ আমরা যদি শিক্ষা ক্ষেত্রে দেখি, তাহলে দেখবো যে আমাদের হচ্ছে আমার ইউনিভার্সিটির কথাই বলি, আমার ইউনিভার্সিটিতে লাস্ট ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল হচ্ছে ছেলে ছিল মনে হয় 52% এবং মেয়ে ছিল হচ্ছে 48%। তো এটা উচ্চশিক্ষার কথা বললাম। তো আমরা যদি মাধ্যমিক এবং প্রাইমারিতে দেখি, তাহলে দেখবো যে আমাদের নারীদের রেশিওটা কিন্তু আরো বেশি। কিন্তু তারপরে যদি আমরা আক্ষরিক বা বাস্তবিক অর্থে বলি, আমাদের নারীর ক্ষমতায়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমরা যদি বলি যে আমরা নারীর ক্ষমতায়নের আহ, নারীর ক্ষমতায়ন বা নারীর যে চাওয়া পাওয়া সেগুলো আসলে পূরণ করতে পারতেছি, আসলে এরকম না, অনেক বাধা আছে। বিশেষ করে আমি যদি একটু বলি আর কি, বর্তমানে আমি যেহেতু ছাত্র রাজনীতি করি, আমার সাথে হয়তো আমার অনেক সহকর্মী আছে বা
সহযোদ্ধা আছে যেগুলো নারী, তাদের রাজনীতির ক্ষেত্রে যেটা দেখা যায়। হ্যাঁ, এটা হয়তো অনেকেই অনলাইনে দেখে থাকবেন যে তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, অর্থাৎ আমরা যদি বলি যে সাইবার বুলিং এর মতো বিষয়। তো এগুলো কিন্তু একটা নারীর জন্য আসলে লজ্জাজনক। আমরা নারীর ক্ষমতা নিয়ে কথা বলতেছি, ঠিক এই সময় এসে দেখতেছি যে আমাদের যেগুলো সহযোদ্ধা আছেন, তারা হয়তো রাজনীতিতে আসতে আগ্রহ পাচ্ছেন না এই কারণে যে আমাদের হচ্ছে মাইন্ড সেটআপটা এমন হয়ে গেছে যে একটা সহযোদ্ধা নারী, সে যদি নারী হয়ে থাকে, সে হয়তো ভাইটাল পদেও যেতে পারতেছে না। তার উপর আবার দেখা যাচ্ছে তাকে বিভিন্নভাবে বেসিং করাচ্ছে। যেমন কিছুদিন আগে দেখলাম যে আমাদের হচ্ছে একটা দলের প্রধান, উনি হচ্ছে এমন একটা মন্তব্য করছেন যেটা আসলে মুখে নেওয়ার মতো না। তাই এটা কি আসলে যায় বর্তমানে? তা আমরা নারীর ক্ষমতা নিয়ে অনেক কথাই বলতে পারি, কিন্তু আসলে আক্ষরিক অর্থে বা বাস্তবিক অর্থে আসলে অনেক প্রতিবন্ধকতা এখনো আছে। জি ভাই। আমরা বর্তমানে দেখি আ বিশেষ করে যারা পলিটিক্যাল ইস্যুতে যায় কোনো নারী, তাদের ক্ষেত্রেই মনে হয় বেশি সাইবার বুলিংটা করা হয়। যেমন আমরা হ্যাঁ, আ তাসনিম জারার কথা বলি বা এরকম আরো অনেকেই আছেন। তাদের কথা যদি বলি, তাদের কমেন্ট সেকশনে যদি আমরা দেখি, মানুষ অনেক কথাই বলেন নারীদের হ্যাঁ, নিয়ে বেশিরভাগ। তো এটা এটা আমাদের আছে। একটা সামাজিক সমস্যা। এটাই। আমরা যদি আমাদের অর্থনীতিতেও দেখি যে আমরা যদি শ্রীমঙ্গল বা সিলেটের দেখি যে আমাদের যে নারীরা আছেন যারা হচ্ছে চা বাগানে অনেক পরিশ্রম করে। কিন্তু তাদের পারিশ্রমিকের কথা যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু একদম খুবই নগণ্য। আমরা যদি গার্মেন্টস এর কথা চিন্তা করি, আমাদের অ্যা উন্নয়নশীল দেশগুলাতে আসলে এরকমই হয় যে আমাদের শুধু ব্যবহার করা হয়, কিন্তু আমাদের যে পারিশ্রমিকটা দেওয়ার কথা, সেটা আসলে একদম নগণ্য। জি ভাই, তার আমি উপর তো দেখেছি। হ্যাঁ, অনেকগুলা চ্যালেঞ্জিং আছেই। জি ভাই। ভাই আপনি বললেন যে পারিশ্রমিকের ক্ষেত্রে আমাদের এলাকায় মানে আমার ঠাকুরগাঁই বাসায়, কিন্তু সেখানেও আমি দেখেছি যে পুরুষ নারী আহ, দিনে কাজ করে, একই সময় কাজ করে, সময় এক, কিন্তু পারিশ্রমিকটা নারীদের কম দেওয়া হয় এবং পুরুষদের বেশি দেওয়া হয়। হ্যাঁ, এটা আমারও বাসা ঠাকুরগাঁয়ে। আমিও দেখছি যে যারা মাঠে কাজ করে, হয়তো পুরুষদের ৫০০ দিলে নারীদের ৩০০ দেয়া হয়। কিন্তু একই কর্মঘণ্টায় কাজ করে। এমনকি কিছু ক্ষেত্রে দেখা যায় যে নারীরা পুরুষের থেকে ভালো কাজ করে। বিশেষ করে এখন আলুর সিজন চলতেছে। আলুর সিজনে আমরা দেখতে পাই যে নারী পুরুষ উভয়ই কাজ করে মাঠে। দেখা যাচ্ছে যে নারীদের এক্ষেত্রেও একটা বৈষম্য রয়ে যায়। আ ঠিক আছে, আমি একটু উদাহরণের মাধ্যমে বলি যে আমরা হচ্ছে একটা ক্লাসে বললাম যে ২ জনে জিপিএ ৫ পাইছে। ২ জনের জিপিএ ৫ পাইলেও কিন্তু দেখা গেল যে একজন হয়তো বাংলায় এ প্লাস পাইছে, একজন বাংলায় পায় নাই। কিন্তু দুজনেই কিন্তু জিপিএ ৫। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি চিন্তা করি যে আলুর ক্ষেত্রে আলুর হচ্ছে ভার বহন করা বা বস্তা তোলার ক্ষেত্রে পুরুষরা যেটা পারে, মেয়েরা বা নারীরা সেক্ষেত্রে পারে না। কিন্তু অন্যান্য দিকগুলো যদি আমরা দেখি যে ধৈর্য সহকারে যতক্ষণ একটা নারী বা মহিলা হচ্ছে কর্মঘণ্টা বা আলু তোলে, একটা পুরুষ কিন্তু ততক্ষণ সম্ভব না। কিন্তু জি আমাদের ভাই। বৈষম্যটা এইভাবে দেখানো হয় যে পেশি শক্তির মাধ্যমে। এটাও তো একটা এক ধরনের বৈষম্য। জি ভাই। ভাই আপনার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সংগঠন হিসেবে ছাত্রদল নারীদের ক্ষমতায়ন নিয়ে কিভাবে কাজ করছে? হ্যাঁ, তার আগে আমি যদি বলি যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত হচ্ছে ১৯৭৮ সালে যখন হচ্ছে গঠিত হয়, তখনই হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটিতে নারীদের রাখা হয়েছিল। এবং পরবর্তীতে দেখা গেছে যে আমাদের সংরক্ষিত আসন ১৫ থেকে ৩০ করার ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিকা রাখছিল। এবং অন্যান্য যদি আমি বলি যে ৯১-৮০ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী। আমরা হচ্ছে যদি একটু চিন্তা করি ১৯৯০ বা ৯১, তো ৯০ এর দশকেও কিন্তু একজন নারী প্রধানমন্ত্রী হচ্ছেন। যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। এমনকি উনি হচ্ছে নারীদের অ্যা শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাধ্যতামূলক প্রাইমারি এডুকেশন সিস্টেম চালু করতেছেন। তারপরে দেখা যাচ্ছে যে ওই সময় উনি হচ্ছে
নারী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করতেছেন, তারপরে ফুড ফর এডুকেশন সিস্টেম চালু করতেছেন, ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম চালু করতেছেন, যেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় বাল্যবিবাহ কিছুটা হলেও রোধ পাচ্ছে। এবং আমরা যদি দেখি যে হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম নামে একটা চালু করে, যেটার মাধ্যমে আমরা দেখি যে নারী এবং শিশু মৃত্যুর হার অনেক ক্ষেত্রে হ্রাস পায়। তারপরে আমরা যদি 2002 আসি দেখি যে এসিড নিক্ষেপ বিরোধ আইন। তাই এগুলো সবগুলাই কিন্তু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবদান। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যেহেতু ছাত্র দল মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই একটা অঙ্গ সংগঠনের, তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের নারীদের হয়তো অনেক আমরা চাই যে আমাদের সাথে আসুক, কিন্তু এই যে একটা কথা বলে আগেই বলছি যে সাইবার বুলিং, অথবা দেখা যাচ্ছে যে আমাদের সমাজে এখনো নারীদের রাজনীতিকে একটু মানে নেড়ো চোখে দেখা হয়। তো এইগুলো সমস্যা আছে। তারপরেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনি দেখবেন যে প্রতিটা কমিটিতে, এমনকি 5 আগস্ট পরবর্তীতে দেখবেন যে কলেজ পর্যায়ে অনেক কমিটি আছে যেগুলাতে হচ্ছে প্রধান পদে হচ্ছে নারীরা আছেন। ধন্যবাদ ভাই। এবারে আমরা চলে যাব সঞ্জয় রায় ভাইয়ের কাছে। ভাই, আপনার কাছে একই প্রশ্ন। নারীদের ক্ষমতায়নে ছাত্রফ্রন্ট কিভাবে কাজ করছে? আহ, আসলে নারীদের ক্ষমতায়ন এই কথাটা কিন্তু বারবার আমরা এখন শুনি। নারীদের ক্ষমতায়ন মানে পুরুষদের ক্ষমতায়ন এই কথাটা আসে না, কারণ হলো অলরেডি পুরুষ এই যে এই জেন্ডার আসলে প্রিভিলেজড একটা সমাজে। আহ, একটা ঐতিহাসিক ভাবেই মানে এই যে আহ, মানে ইতিহাসের আহ, ধারাবাহিকতায় অনেকখানি প্রিভিলেজ পেয়ে আসা একটা জাতি। আর অপরদিকে যারা প্রিভিলেজ পাচ্ছে না, অর্থাৎ স্বাভাবিকভাবে তার যেটা পাওয়ার কথা যেটা পাচ্ছে না বলেই এখন আমাদের মধ্যেই একটা, যেহেতু গণতান্ত্রিক বিপ্লব হয়েছে আহ, আরো 200-300 বছর আগে, 400 বছর আগে, এখন কিন্তু আমরা চিন্তা করতেছি যে না, একজন নারী হিসেবে তারও তো এই অধিকার আছে। অর্থাৎ তার অধিকারটাকে আমার পর্যালোচনা করে আমি দেখছি যে আসলে সেই জায়গায় এখনো নারীরা পৌঁছায় নাই। এখনো আমাদের এই কথাটা বলতে হচ্ছে। আহ এখন এইটা কি শুধু আসলে আমি যেটা ব্যক্তিগত কিংবা আমার সাংগঠনিক ভাবেও আমি মনে করি যে শুধু ক্ষমতায় কিংবা একটা চাকরি পেলেই একজন নারী আসলে তার ক্ষমতায়ন নিশ্চিত হয়, সেটা এভাবে আসলে বলে দেওয়াটা খুব মুশকিল। কারণ এমন হতে পারে যে একজন ইউএনও নারী, ইউএনও তার পরিবারে তার হাজবেন্ড কিংবা হাজবেন্ডের ফ্যামিলি কিংবা এরকম কিংবা প্রতিষ্ঠানে কোথাও না কোথাও যদি অবদমনের শিকার হয়, মানে কোন রকম অবদমনের শিকার হয়, সেটাও কিন্তু কি হলো, একটা নারী নিপীড়ন কিংবা এটাকে একটা কি বলা চলে, এক ধরনের প্রতিবন্ধকতা। মানে একজন নারীর স্বাভাবিক মানুষ হিসেবে তার যে করার স্পেসটুকু দরকার সেই স্পেসটুকু কিন্তু পাইলেন না। তো ওই জায়গায় আমরা মনে করি আহ প্রথমত নারীর ক্ষমতায়ন শুধু আহ তাকে একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা না, কিন্তু এক নাম্বার প্রথমত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাটা খুবই জরুরি। তো এটার জন্য তো তার আগে কি করতে হবে, একজন নারীকে নিশ্চয়ই প্রথমত সেই নারীকে মনে করতে হবে সে নির্যাতিত। তো এটার জন্য সামগ্রিক যে আয়োজন কিংবা সেটার জন্য যে একটা হয় না, জ্ঞানেই তো আসলে শক্তি, মানে ওই জ্ঞানটাকে তো আহরণ করতে হবে প্রথমে। তো সেই জ্ঞানটাকে পৌঁছে দেওয়া আমরা মনে করি সেটা খুব দরকার। এই জন্য মানে এই জ্ঞানটাকে প্রথমত ডেসিমিনেট করতে হবে, এই জন্য আমরা শিক্ষার দাবিটাকে তুলি। সেই শিক্ষাটাকে আমরা বলি যে অবৈতনিক, এবং সেই শিক্ষাটাকে বলি যে গণতান্ত্রিক, যেন সকল মানুষের সকল অর্থনৈতিক আহ মানে স্তরের মানুষ যেন সেই অধিকারটা পায়। অর্থাৎ সবাই যখন সমান সুযোগ পাবে তখন কিন্তু নারী কিন্তু আলাদাভাবে সে আর মানে কি বলবো পিছিয়ে থাকছে না, সে কিন্তু সুযোগের বাইরে থাকছে না, সেটাও কিন্তু নিশ্চিত হবে। এই কারণে শিক্ষাটা প্রধান। শিক্ষাটা পেলে একজন নারী যখন আত্মমর্যাদা সম্পন্ন তার নিজের ব্যক্তিত্ব গড়ে উঠবে, সে স্বাধীন চিন্তাটুকু
প্রকাশ করতে পারবে, মত প্রকাশটা করতে পারবে, প্রথমত চিন্তা করতে পারবে, এরপর মত প্রকাশ করবে, এবং মত প্রকাশ করার পর সেটা যখন সমাজ আবার গ্রহণ করবে, সমাজ তখন যখন তাকে সেই স্পেসটুকু দিবে, তখন কিন্তু আমরা বলতে পারি যে নারীর ক্ষমতায়নটা নিশ্চিত হচ্ছে। তো এটা কি হচ্ছে না? ইতোমধ্যেই ভাইও বলেছেন, মানে এটা কিন্তু হচ্ছে, কিন্তু আমরা যে স্কেলটা আসলে প্রত্যাশা করি সেই স্কেলটা হচ্ছে না। এখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিরোধী কিছু শক্তি আছে, যারা হলো এটাকে আটকে দিতে চায় কিংবা এইটাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। মানে আমি নারীকে বিশেষ আলাদা কেন সুবিধা দিব? মানে আমি আজকে বলছি এটা যে আসলে ৩০০ জনের মধ্যে আমাকে ৩০ জন এইরকম নারী, এরকম সংরক্ষিত আসন, সেখান থেকে ৫০ কিংবা এটাকে আরো বৃদ্ধি করা, এখন ৫% অ্যাটলিস্ট নারী সাংসদ থাকবে। এই যে বিষয়গুলো আসতেছে, এগুলো কেন আসতেছে? কারণ দেখা যাচ্ছে ৩০০ জনের মধ্যে ১৫০ জন তো নারী হওয়ার কথা ছিল, নাই তো। তো আমাকে এখানে আইন করতে হচ্ছে। তো এটা কিন্তু দরকার, এই আইনটা, এই আইনটা দরকার। এখন আইন করলে তো শুধু হবে না, সেটাকে আবার আমি একটা, যেহেতু এন্টিটি এই রাষ্ট্রের, এই এন্টিটি হিসেবে আমাকে সেটা স্বীকার করতে হবে, আমাকে সেটা গ্রহণ করে সেটাকে এস্টাবলিশ করার দিকে, ইমপ্লিমেন্টেশনের দিকে আগাতে হবে। একই সাথে সেই জিনিসটা আমাকে নিজেকে ধারণ করতে হবে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আমাদের যে কমিটি আছে, এই কমিটিগুলো তো নিশ্চিতভাবে আমাদের প্রায় দেখা যায় যে অনেক সময় আমাদের অর্ধেকই নারী কর্মীরা থাকেন। আমাদের ইতোমধ্যে ডাকসু সহ যে প্যানেলগুলো হয়েছে সেখানেও অসংখ্য নারী প্রার্থী আমাদের এখানে ছিল। এগুলো উদাহরণস্বরূপ আমি বলছি। এবং যারা এখানে আমাদের অর্গানাইজেশন করে, এরা কিন্তু প্রত্যেকেই দেখা যাচ্ছে যে তার নিজ নিজ পরিবারের, হয় না, একটা পরিবারের সিদ্ধান্ত গ্রহণের জন্য বাবা মাই তো সিদ্ধান্ত নেয়, কিন্তু এরপর কি সন্তানরা যখন বড় হয় তখন তো সন্তানদেরও সিদ্ধান্ত নিতে হবে। আগের দিনে কি ঘটে এসেছে কিংবা এখন হচ্ছে, দেখা যাচ্ছে যে ছেলে সন্তান যে, সে যদি বড় হয় কিংবা ছোট হয়, তারপরও তার মতামতের প্রতি যে গুরুত্ব দেওয়া হচ্ছে, মেয়ের প্রতি দেওয়া হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অর্গানাইজেশনে তারা এতটাই সেই স্বাধীন চেতে কিংবা একটা স্বনির্ভর, আত্মনির্ভরশীল একটা মানুষ হিসেবে গড়ে ওঠে, তখন কিন্তু ওই পরিবারের মতটা ওই মেয়ের কাছ থেকে নেওয়া হয়। মানে ওই মেয়েটাকে কিন্তু আর আলাদা করে রাখে না। তো আমি মনে করি এভাবেই প্রথমত নিজেকে চিনতে শেখা একজন নারীদের, এরপর রাষ্ট্রীয় যে আসলে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিশ্চিত করা, শুধু সংবিধানের মাধ্যমে প্রতিশ্রুতি নয়, সেটার নিশ্চয়নের মাধ্যমে এই যে সামগ্রিকভাবে একটা রাষ্ট্রে আমরা এই পরিবর্তনটা ঘটাতে পারবো। আর সাংগঠনিকভাবে আমাদের দলীয় প্রধান, আমাদের ছাত্রফ্রন্ট বলি, যদি এরকম হয়, আমাদের নারী প্রেসিডেন্ট, এরকম কেন্দ্রীয় কমিটি হলে আমাদের নারী প্রেসিডেন্ট এরকম অসংখ্য হয়েছে। এবং আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমি যদি বলি, আমাদের সাবেক প্রেসিডেন্ট, তার সাবেক প্রেসিডেন্ট, এবং আরো তার 2 টার্ম আগের প্রেসিডেন্ট, প্রত্যেকেই কিন্তু নারী প্রেসিডেন্ট ছিলেন। মানে আমার প্রেসিডেন্ট ছিলেন নারী। তো এইরকম আর কি, আমরা এভাবেই এটাকে কোনো ইস্যুই মনে করি না যে নারী হতে পারবে না, তার জন্য আসলে বিশেষ বিবেচনা প্রয়োজন, নারীকে আগায় দেওয়া দরকার, এইরকম না। নিজের যোগ্যতা বলেই তারা কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে, আমরা ওই জায়গাটাতে ফোকাস করি। জি ভাই, এই আর আপনার কি। জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে, নারীর ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক স্বাধীনতায় নয়, আমরা দেখেছি মানসিক ও সামাজিক স্বাধীনতার সাথে এটা জড়িত। তো আপনার মতে গ্রাম ও মফস্বলে নারীদের জন্য সব থেকে বড় বাধা কি, এবং ছাত্রফ্রন্ট এই বাধা দূর করতে কি কি উদ্যোগ নেয়? এখন আমাদের যে কার্যপরিধি আছে, আমরা তো নিশ্চয়ই সেটা বৃদ্ধির প্রচেষ্টায় আছি, আমাদের বৃদ্ধি ঘটছে। তো সেই জায়গায় যেই জায়গায় আমাদের কাজ আছে সেখানেই আমরা এইটুকু চেষ্টা করি যে আসলে ওই জায়গার স্কুল পড়ুয়া যে মেয়েরা রয়েছে তাদেরকে আমরা রিচ করার চেষ্টা করি, এবং এইটুকু জানানোর চেষ্টা করি প্রথমত, একটা রাষ্ট্রের রাষ্ট্র আসলে কিসের উপর মানে গড়ে ওঠে। রাষ্ট্র তো আসলে রাষ্ট্রের যে নাগরিক তাদের উপরে গড়ে ওঠে। এই নাগরিক তো আসলে ছেলে নাকি মেয়ে এটা দিয়ে আসলে বিবেচিত হয় না। সেটা একজন নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, অথবা পুরুষ হোক, প্রত্যেকেই কিন্তু ওই দেশের একজন নাগরিক। তো একজন নাগরিক হিসেবে সে যে মত রাখবে, আমি যদি আমার মাকে বলি যে আপনি গণভোটে, সামনের এই গণভোটে আপনি কোনটাতে ভোট দিতে চান, হ্যাঁ নাকি না,
তো তখন মা বলবে যে গণভোট কি, কিংবা হ্যাঁ আর না এটা কোথায় দিব, এটা কেন দিব, এটা কি হবে দিয়ে, এই যে প্রশ্নগুলো, তার মানে বুঝতে হবে যে আমার মা আসলে এই জিনিসটাকে গ্রহণ করা কিংবা চিন্তা করার যে গ্রাউন্ড, এটা তৈরি হয়নি। তো তৈরি না হলে আসলে সে কিভাবে চিন্তা করবে একজন মানুষ? তো এটা তো আমার শুধু আমার মা না, আমি আমি মনে করি যে এটা একটা গ্রামের 99.9% মহিলাদেরই এই সমস্যা হবে, এই এবং মেয়েদের যারা শিক্ষায় কিংবা ইউনিভার্সিটি পর্যায়ে কিংবা মানে অনার্স ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়াশোনা করেছে, তারা হয়তো বা জানবে, আবার পুরোটাও জানবে না। এইটাই বাস্তবতা আসলে। তো ওই জায়গায় আমরা যেই গ্রামগুলোতে এক্সপ্লোর করি, আমরা কিন্তু নারীদের শিক্ষার উপরে মানে খুবই খুবই এমফাসাইজ করি। আমরা যেখানেই যতটুকুই কাজ আছে আমাদের, আমরা ওইখানকার নারীদের কিংবা মেয়েদের অংশগ্রহণে সেখানে বিভিন্ন পাঠচক্র আয়োজন করে, কিংবা এখানে আমরা জানি আমাদের একজন এরকম সম্পদ রয়েছেন, বেগম রোকেয়া। ওনার যে লেখনী আছে, ওনার যে ইতিহাস, এই যে লড়াইয়ের ইতিহাস, সেই লড়াইটাকে আমরা সামনে রাখি। আমরা এই ধরনের মনীষীগুলোকে সামনে তুলে ধরার চেষ্টা করি, যারা নারীদের আহ, আহ, শিক্ষায় কিংবা অগ্রগতিতে ভূমিকা রেখেছেন। তো এর ফলে হয় কি, তারা বুঝতে শেখে যে না, আমিও তো একজন দেশের নাগরিক, আমারও একটা মত আছে, আমার মতেরও মূল্য আছে, আমার মতের গুরুত্ব আছে। যে আমার মতের গুরুত্ব দিতে চাইবে না, আমি সেখানে আমার অধিকারটা আমি আদায় করে নিব। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা নির্মাণে আমরা চেষ্টা করি, এই যে এটাতে আমরা মানে খুবই মানে বেশি এমফাসাইজ করার চেষ্টা করি, এই আর কি। ধন্যবাদ ভাই। এবার চলে আসবো আমরা শামীম রানা ভাইয়ের কাছে। ভাই, আপনি বললেন যে বর্তমানে সাইবার বুলিং এর ব্যাপারটা বেশি, মানে বর্তমানে তার প্রবণতা অনেক দেখা যাচ্ছে। তো আমি আপনার কাছে এখন প্রশ্ন যে এই সাইবার বুলিং এর প্রবণতাটা বর্তমানে কেন এত বেশি? আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি যদি এটা একটা বলি যে অতিরিক্ত স্বাধীনতা, অরাজকতার নামান্তর। তা আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে অনলাইনে যে সাইবার বুলিংটা হয়, এক্ষেত্রে আমরা হচ্ছে আইনের সঠিক প্রয়োগ করতে পারি না বলেই হচ্ছে বারবার এই পুনরাবৃত্তি ঘটছে। আমরা যদি এগুলোর ক্ষেত্রে কোনো আইন তৈরি করতাম, কিংবা দেখা যাইত যে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতাম, তাহলে আমি মনে করি যে এই সাইবার বুলিং থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমার যে সহযোদ্ধা বা সহকর্মী থাকবেন, তিনি যদি নারী হয়ে থাকেন, তার প্রতি যে আমাদের বৈষম্যমূলক আচরণ বা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে চাপিয়ে দেওয়ার যে চিন্তাভাবনা, এগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে এই সাইবার বুলিং থেকে এটা একটা সমাধান হয়ে যাবে। তারপরে বিষয় হচ্ছে ওই আইন দিয়েই তো আর সবকিছু হয় না, সচেতনতাই প্রয়োজন। তো এক্ষেত্রে সচেতনতাই আমি কি বলবো, জি ভাই। সচেতনতাকেই ভাই আমি আমরা এগিয়ে রাখবো যে আমাদের রাষ্ট্রীয়ভাবে সকলকে সচেতন হওয়া উচিত যে আমার যে একজন সহকর্মী বা আমার যে মা আছেন, আহ, আমি অন্য কাউকে গালি দেওয়া মানে হচ্ছে আমার হয়তো মাকে গালি দেওয়া বা আমার বোনকে গালি দেওয়া। দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে শুধু এটা রাষ্ট্রীয়ভাবে না, আমরা যদি ধর্মীয় ভাবেও চিন্তা করি, ধর্মীয় ভাবে তো এটা হচ্ছে কি বলবো, একটা ঘৃণকর কাজ যে কাউকে নোংরা ভাষায় গালি দেওয়া, তাও আবার সেটা হচ্ছে প্রকাশ্যে অনলাইনে। এক্ষেত্রে আমি মনে করি যে এই সাইবার বুলিং দূর করার জন্য আমাদের আইনের পাশাপাশি সকলকে সচেতন হওয়া উচিত, এবং নারীর যে অধিকার আছে সেই অধিকারগুলো যাতে নিশ্চিত হয় সে বিষয়ে আমাদের কাজ করা। আপনি বললেন আমাদের সচেতনতার দরকার। তো বাংলাদেশের মানুষ ধর্মভীরু। সবাই ধর্ম ব্যাপারে অনেক, মানে ধর্ম ইস্যুতে সবাই সেনসিটিভ, এটা একটা ইস্যু। আর এটা সবাই পালনও করে। ধর্মীয় ভীরু যেহেতু মানুষ, বাংলাদেশের মানুষ। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমি যেহেতু দর্শনের ছাত্রী, আমাদের প্রতি সেমিস্টারে এক একটা করে নৈতিকতার কোর্স থাকে, আমরা পড়ি। এই যে এত এত নৈতিকতার মধ্যেও তাও কেন মানুষ সচেতন হচ্ছে না আসলে?
যদি এই নৈতিকতার কথা বলি তাহলে আমরা যদি এর আগে দেখি যে বেনজির আহমেদ, সাবেক পুলিশ আইজিপি, উনি মনে হয় আহ, প্রশাসন এবং পুলিশ বা বিভিন্ন ক্যাডার সার্ভিসে নৈতিকতার উপর ভিত্তি করে তাদেরকে হয়তো কিছু পুরস্কৃত করা হয়, কিন্তু সেটাকে আসলেই পুরস্কৃত করা হয়? এমনকি দেখা গেছে যে সেই বেনজির আহমেদের যে কুকীর্তি আমরা কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে দেখতে পাই। তা আসলে নৈতিকতার শিক্ষা নিজে থেকে না হলে আসলে কি বলবো আর, মানে রাষ্ট্রীয়ভাবে হয় না। যেটা আর কি বললাম যে প্রশাসন বা বিভিন্ন ক্যাডার সার্ভিসে নৈতিকতার উপর ডিপেন্ড করে তাদেরকে হয়তো কোনো ডিগ্রি দেওয়া হচ্ছে। জি ভাই। ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে সাইবার বুলিং রোধ করতে আপনাদের রাজনৈতিক কি ভূমিকা থাকতে পারে? রাজনৈতিক ভূমিকা থাকতে বলতে আমি যেটুকু বুঝি যে সকলকে আসলে রাজনৈতিক সচেতন হওয়াই মূল কথা। তার উপর যদি বলি, আমরা যেহেতু রাষ্ট্রের যারা পরিচালনা করে তারা তো মূলত দলগতভাবেই চায়। তো দল থেকে যদি কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে কার্যকর হয়। যেমন আমি যদি ২০০২ সালের এসিড নিক্ষেপ বিরোধী আইনটার কথাই বলি। ওই সময় কিন্তু অ্যাসিড নিক্ষেপ এত বেশি হচ্ছিল যে আমরা ছোটবেলা হয়তো দেখতাম যে জলিলের বাড়িতে ঘেরাও করো, এই টাইপের একটা অ্যাড দেখতাম ছোটবেলা টিভিতে। তো তারপর দেখা যাচ্ছে যে এই আইনগুলোর মাধ্যমে যখন যথার্থ পদক্ষেপ নেওয়া হচ্ছিল, তখন কিন্তু অটো দেখা গেছে যে এখন কিন্তু আমরা আর সেই এসিড নিক্ষেপের কথা শুনি না। হয়তো একদম রেয়ার এটা। তো দেখা যাচ্ছে সাইবার বুলিংটাও ঠিক একই অবস্থা। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সেই কোনো একটা চিন্তা ভাবনা করি যে আমাদের যে এই যে এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে, আর ইদানিং একটা খুব দেখা যাচ্ছে যে এই জিনিসটা, যে আমাদের ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে সাইবার বুলিংটা করা হয়। হয়তো জি। প্রকাশ্যে আসে না, কিন্তু নিকনেম বা বিভিন্নভাবে আসে। তো এক্ষেত্রে আমাদের মেটা যদি এরকম কোনো পদক্ষেপ নেয় যে ওই মানুষটাকে আইডেন্টিটি করা, অথবা দেখা গেল যে সাইবার বুলিং এর ক্ষেত্রে নতুন কোনো নীতিমালা নিয়ে আসলো, যে তাহলে এগুলো মানে রোধ পেয়ে যাবে আরকি। আর রাজনৈতিক দল হিসেবে কি বলবো? রাজনৈতিক দল তো আর চাইলেই বলতে পারে না যে এটা সাইবার বুলিং হচ্ছে। আপনারা দেখেন, আপনি ৫ আগস্ট পরবর্তীতে দেখবেন আমাদের কিন্তু বেশ কয়েকটা অ্যা ছাত্রদলের একজন নারী নেত্রী আছেন। উনি একদম সুইসাইডাল মানে অ্যাটেম্প্ট পর্যন্ত নিয়ে নিয়েছিল যে সাইবার বুলিং এর কারণে। তো পরবর্তীতে আমরা কিন্তু কয়েকটা মামলাও করছি। কিন্তু মামলাগুলোর আসলে আমরা কিন্তু ঐরকম অগ্রগতি দেখি নাই। এমনকি আমার ডাকসুতে একজন নির্বাচিত প্রতিনিধি আছেন, আমি নাম বলতেছি না। উনি একজন নারীকে হ্যারাস করেছিলেন এবং সেই বিষয়টা মিডিয়াতেও এসেছিল। কিন্তু তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর আরেকটা বিষয় না বললেই নয়, আমার ডাকসুতে এবার দেখছি যে যারা নির্বাচিত হয়েছেন তাদের নারী সহযোদ্ধা বা সহকর্মীদের নামে কোনো কিছু হইলে সেটা তারা একদম ফলাও করে প্রচার করে, অথবা সেটার বিরুদ্ধে স্টেপ নেয়। কিন্তু অপোজিশন বা অন্য কেউ এই বুলিং এর শিকার হলে তারা কিন্তু দেখেও না দেখার ভান করে। তা আমি বলি যে রাজনৈতিক দলগুলো শুধু একটা রাজনৈতিক দল না, বাংলাদেশের যারা রাজনীতিতে সক্রিয় আছেন সকলে মিলে ঐক্যবদ্ধ হলেই এই সাইবার বুলিং থেকে অনেকটা রেহাই পাওয়া সম্ভব। ধন্যবাদ ভাই। আমরা চলে যাব সঞ্জয় রায় ভাইয়ের কাছে। ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমরা দেখি গ্রামের নারীরা কৃষিকাজ থেকে শুরু করে ক্ষুদ্র কুটির শিল্পে বিশাল বিশাল অবদান রাখছেন বর্তমানে। কিন্তু তাদের এই শ্রম খুবই কম আলোচনায় আসে আমরা দেখেছি। মিডিয়ায় আসেই না বললেই চলে। নীতি নির্ধারণেও তেমন গুরুত্ব পায় না। আপনার মতে কেন এই নারীরা আজও অদৃশ্য শ্রমিক হয়েই থেকে যাচ্ছে? হ্যাঁ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ১ম এই বলেছিলাম, আজকে এই যে আলোচনা সেটা হয়তোবা রাজনীতির সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত। আমি যদি কারণ খুঁজতে যাই, তাহলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা মনে হয়েছে,
ধরেন আসলে এই যে মিডিয়া, এই মিডিয়া আজকে একটা নিউজ করবে, ঠিক আছে? তো সেই নিউজটাকে মানুষের কাছে যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে তো মানুষের কথাগুলো লিখতে হয়। অনেক মানে পত্রিকার পাতা ভরা তো অনেক কথাই থাকে। ওখানে কি একটু হলেও আমাদের মনে হতে পারে আরকি খুবই একটা কি বলবো? একটা সাধারণ মন থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। একটু হলেও কি এটাকে আ আ কভারেজ করা যায় না? এটা তুলে ধরা যায় না? অনেকগুলোই তো এরকম টিভি চ্যানেল আছে, এরকম প্রিন্ট মিডিয়া আছে। কিন্তু কই? দেখা যাচ্ছে কোনো এক পাতায় যে বোরো মৌসুমের ধান মানে ধান লাগাচ্ছেন নারীরা। হয়তোবা এরকম একটা ছবি দিয়ে একটা ছোট্ট একটা ক্যাপশন দিয়েছে। তো এইটাকে আমি কিভাবে এখানে আ মানুষ এটাকে কেন আসলে গুরুত্ব দিয়ে দেখবে? মানুষকে তো আমাকে এটা দেখানোর জন্য আমি যদি আসলে এটা দেখাতে চাই, তাহলে তো এটা ১ম পেজ যেই পেজে দিই, সেখানে তো আমাকে কি করতে হবে? ওই ছবিটার একটা বর্ণনা করা দরকার এবং এখানে নারীদের যে অর্থনৈতিক কন্ট্রিবিউশন, সে কন্ট্রিবিউশনটার একটা এরকম এডিটোরিয়াল একটা লেখা থাকতে পারে। কেউ একজন অভিমত হিসেবে সেখানে পাঠাতে পারে, এটা ছাপাতে পারে। কিংবা টিভি চ্যানেলগুলো এরকম একটা ভিডিও আ এরকম বার্তা তুলে ধরতে পারে। এটা আসলে কিসের উপর নির্ভর করে? একটা টিভি চ্যানেলের সদিচ্ছা। এখন এই সদিচ্ছা তো টিভি চ্যানেল তো আর আ ব্যাপারটা এমন না যে তার কোনো স্বার্থ নাই। এই টিভি চ্যানেলের মালিক আছে। এই টিভি চ্যানেলের পেছনে, এই মালিকের পেছনে আবার বড়, বড় জায়ান্ট গ্রুপ গুলো আছে। আ বাংলাদেশে আমি যদি ধরি যারা অর্থনীতিকে আসলে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ? তো ওই গ্রুপগুলো আছে। তো এর ফলে হয় কি? তারা কিন্তু সেই বড় গ্রুপগুলোর স্বার্থকে সামনে রাখতে চায়। সেটা যদি রাখতে চায়, আজকে আমরা দেখি গার্মেন্টস এর সবচাইতে আ আ শ্রমিকের সংখ্যায় যদি আমি ধরি, তাহলে কিন্তু নারীদের 50% এর বেশি হলো নারী। তাহলে এই নারীদেরকে যদি আমি আমার গার্মেন্টস এ নিয়ে আসতে চাই, শ্রমিক হিসেবে বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাদেরকে কম শিক্ষিত করতে হবে। বেশি শিক্ষিত হলে তো সে আর গার্মেন্টস এ আসবে না। আবার এমন করতে হবে সেই গ্রামের কাজের আ কাজের আ মূল্যটাকে এত কমায় দিতে হবে কিংবা সেটাকে আ মানে কি বলবো? এভাবে ফ্রেমিং করতে হবে যে নারীরা আসলে ওই কাজ পারে না। যার ফলে সে বাধ্য হবে সেই ঢাকা শহরে গিয়ে সেই ৳১২,০০০ র গার্মেন্টস এর চাকরি গ্রহণ করতে। তো এই যে পরিস্থিতি, এখন এক হলো শিক্ষার আয়োজনটাই রাষ্ট্র করে নাই। তারপর ২ নাম্বার সেই নারীদের যে কাজের মূল্য সেটাকে নিশ্চিত করে নাই। ৩ নাম্বার আ এই ৩ নাম্বারের মধ্যে আসে এই যে গার্মেন্টস গুলো আছে সেই গার্মেন্টস গুলোতেও কিন্তু সেই নারীদের যে আ কি বলবো বেতন সেটাও কিন্তু একেবারেই যেটা বর্তমান লিভিং স্ট্যান্ডার্ড এ একেবারে মানে ধরাই চলে না ৳১২,৫০০। এই যে এভাবে যখন একটা রাষ্ট্র চলে না, তখন রাষ্ট্রটা হয়ে যায় কি? আমরা যে পুঁজিবাদী শব্দটা ব্যবহার করি। রাষ্ট্র যখন পুঁজিবাদী হয়, তখন সে নারীকে এরকম একটা জায়গায় রাখতে চায়। একই সাথে আমরা দেখব যে বর্তমান সময়ে নারীদেরকে আ যখন কি বলবো? একটা পণ্যের এড দেওয়া হবে, সেখানে আমার নারী রাখতে হবে। একটা টিভি চ্যানেলের উপস্থাপক হিসেবে আমার নারী রাখতে হবে। কিংবা সংবাদ পাঠক হিসেবে এখানে নারী রাখতে হবে। কিংবা একটা কি বলবো? শপিং মলের উদ্বোধন হবে সেই নারী দিয়ে। মানে এই যে একটা গ্ল্যামার কিংবা এরকম সেন্ট্রিক একটা সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা কি করছি? নারীকে শুধু ব্যবহারই করছি। ঠিক আছে? ব্যবহার করছি তার শক্তিটাকে। কিন্তু আমরা কি করি না? তার শক্তিটাকে রিকগনাইজ করি না। যার ফলে হয় কি? তার কাজটা হয়ে যায় ছোট, কিন্তু কন্ট্রিবিউশনটা বড় হলেও কাজটা হয়ে যায় ছোট দৃষ্টিভঙ্গিগতভাবে। ঠিক আছে? এ কারণে গুরুত্বটাও আর ওইভাবে আ যখন মানুষকে গুরুত্ব দেওয়া হয় না, তখন সে কিন্তু নিজেও ওই গুরুত্বটার আ যে গুরুত্ব সেটাই বুঝে না। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার আরকি আমার কাছে মনে হয়। পুঁজিবাদী রাষ্ট্রে আসলে নারীদের ব্যাপারটাকেই হাইলাইট করা হয় না। আ এটা একটা ব্যাপার। আর এটা দিয়ে তো অনেক ব্যবসাও চলে আসলে। সেই ব্যবসাগুলো আ তো টিকবে না। সে যদি প্রশ্ন করা শেখে, তার অধিকারটাকে চিনতে শেখে। এখন গ্রাম আর শহর এটা পার্থক্য নেই। একই ব্যাপার। মানে মূল জায়গাটা একই। দৃষ্টিভঙ্গিগত। রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। জি ভাই। এটাই। ভাই আপনার কাছে আবারও প্রশ্ন, রাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে কিভাবে তাদের কণ্ঠস্বরকে মূলধারার আলোচনায় আনা যায় বলে আপনি মনে করেন? এইটা
একটা এখানে শামীম রানা ভাই বললেন, মানে রাজনৈতিক দল হিসেবে আমরা কি করতে পারি? আমরা সংগঠিত করতে পারি মানুষকে। আমরা মানুষকে তার করণীয়টা, সে যেটা পাচ্ছে না কিংবা যেটা আশু প্রয়োজন রাষ্ট্রের জন্য, দেশের মঙ্গলের জন্য, সেটা আমরা বোঝাতে পারি। তাদেরকে সংগঠিত করে সেই ভয়েসটাকে তুলে ধরতে পারি। আমরা যদি ধরি জুলাই গণ অভ্যুত্থানে, এটা তো খুবই প্রয়োজন ছিল এই অভ্যুত্থানের। তো এই প্রয়োজনটার আমি যদি বলি এটা একেবারে আহ, আমি যদি বাস্তব হয়েছে কিংবা এটাকে ফলপ্রসূ করতে পেরেছি, এটাতে বিশাল পরিমাণ নারী যে কি বলবো আন্দোলনকারী তাদের অংশগ্রহণে। তো সেটা যদি হয়, মানে এই প্রশ্নটা আবার করলে আমার মনে হয় বলতে বলতে আমি একটু ভুলে গিয়েছি। আবার একটু প্রশ্নটা করবেন? জি ভাই। হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে কিভাবে নারীদের কণ্ঠস্বরকে মূলধারার আলোচনায় আনা যায় বলে আপনি মনে করেন? হ্যাঁ, তো এইটা করতে পারি। এই সংগঠিত করে সেই তাদের ওইখানে নারী নেতৃত্ব তৈরি করে সেই নারী নেতৃত্বরা তাদের দুর্ভোগের কথা, তাদের অধিকারের কথা তুলে ধরতে পারে। এবং সবচাইতে সবচাইতে যেটা দরকার, ওই যে শিক্ষায় ফোকাস করে আহ, সেই শিক্ষাটাকে আরো গণতান্ত্রিক যখন চিন্তাধারায় সেখানে চর্চা হবে, সেই চর্চার মাধ্যমে একজন নারী তার কথাটাকে তুলে ধরতে পারবে। একজন শিক্ষিত নারী তো নিশ্চয়ই একজন অশিক্ষিত নারীর তুলনায় তার কথাটাকে তুলে ধরার সক্ষমতা থাকে। তো সেটা হবে। আবার দেখা যাচ্ছে যে আহ, অনেক প্রফেশন আছে যে প্রফেশন গুলোতে নারীদের নেওয়াই হয় না। কিংবা আমি যদি বলি এখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কিন্তু নারী শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে যে গড়পড়তা অনেক এগিয়ে থাকে, প্রথম দিকে থাকে নারীরা। কিন্তু ডিপার্টমেন্ট কিংবা ফ্যাকাল্টি থেকে বলে দেওয়া হয় যে আসলে এবার আমরা নারী টিচার নিব না। কিংবা যারা পজিশনে মেধা তালিকায় যারা 7th 6th এরকম একজন ছেলে আর একজন ফার্স্ট একটা মেয়ে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে কম্পেয়ার করলে ওই ডিপার্টমেন্ট গুলো চুজ করে ওই ছেলেটাকে। ঠিক আছে, এই যে জায়গাটা, এটাও প্রবলেমেটিক। এই ধরনের যতগুলা লুপ হোল আছে, এই লুপ হোল গুলো যদি বন্ধ করা না হয় তাহলে তো এটা বন্ধ হবে না। এখন এইটা তো একটা রাজনৈতিক দল হিসেবে কিন্তু সম্ভব না। যারা রাষ্ট্র চালাবে, তার মানে একটা সরকার যারা চালাবে, সেই সরকারের সেই সদিচ্ছা এবং তার যে কর্ম পরিকল্পনা, সেটার উপরে নির্ভর করবে এটার কতখানি সাকসেসফুল হবে। তো আমরা রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি আহ ক্ষমতায় যাওয়ার মতো যদি পরিস্থিতি হয় তখন তো নিশ্চয়ই ক্ষমতা গিয়ে কাজটা করাটা সহজ। কিন্তু যারা ক্ষমতায় ইতোমধ্যে গিয়েছে কিংবা যায় অথবা যাবে, আমি মনে করি তারা যেন এই নারীর অধিকারগুলোকে সামনে রাখে এবং তাদের ভয়েস রেজ করার জায়গাটাকে নিশ্চিত করে। আর জনমানুষের আহ, জায়গাগুলো আহ, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অ্যাড্রেস করার সুযোগ দেওয়া হয়। শিক্ষাটাকে যেন আরো বেশি আহ, ফলপ্রসূ, মানে জ্ঞান এবং কি বলবো বিবেক সহ সবকিছু নীতি সবকিছু থেকে এগিয়ে নেওয়া যায়। এই জায়গায় যখন একটা সরকার আহ, কি বলবো গুরুত্বারোপ করবে তখন কিন্তু অটোমেটিক্যালি নারীদের যে ভয়েস সেটা রেইজ হবে। আমি মনে করি এই প্রক্রিয়াতেই সেটার একটা বাস্তব এবং সম্ভবপর একটা পদ্ধতি হতে পারে। ধন্যবাদ ভাই। আহ তো আমরা এতক্ষণ যাবৎ নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বললাম। তো আমরা একটু এবার যৌতুক নিয়ে কথা বলি। তো প্রথম প্রশ্ন শামীম রানা ভাইয়ের কাছে। ভাই, আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের ঠাকুরগাঁয়ের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যৌতুকের প্রবণতা অনেক বেশি। শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক সবার মধ্যেই এটা দেখা যায়। ইভেন আপনি দেখবেন যে যারা চাকরি করে, বিশেষ করে যারা সরকারি চাকরি করে, তারাই বেশি যৌতুক নিয়ে থাকে। মানে যে যত বড় চাকরি করে তার অ্যামাউন্ট তত বেশি হয়ে যায়। তো আমাদের এলাকায় এই যৌতুক নেওয়ার প্রবণতা কেন এত বেশি? প্রথমত আমি যদি বলি যে আমাদের মনে হয় উত্তরবঙ্গ এবং উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল যদি রেশিও দেখি, দক্ষিণাঞ্চলে মনে হয় মানুষজন একটু চাকরিজীবী বেশি। এমনকি প্রশাসনের বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু দক্ষিণাঞ্চলকেই দেখতে পাই। উত্তরাঞ্চলে এই
সংখ্যাটা একটু কম। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, এখনকার বর্তমান যদি আমি বলে থাকি তাহলে বলতে পারি যে একজন হয়তো কোনো একটা, কাউকে ছোট করতেছি না, কোনো একটা প্রতিষ্ঠানের একদম খুব নিম্ন পর্যায়ে জব করেন, আরেকজন হচ্ছে ব্যবসা করেন, কিন্তু মেয়ের পরিবারের চাহিদা থাকে যে সরকারি চাকরিজীবী হলেই তাকে মানে কন্যা দান করবেন। তাছাড়া দেখা যায় যে হয়তো ব্যবসায়ী বা সে হচ্ছে উদ্যোক্তা, সেক্ষেত্রে কিন্তু মেয়ের পরিবারগুলো অনেক ক্ষেত্রেই অনাগ্রহ থাকে। আর সত্যি কথা বলতে সরকারি জব হচ্ছে একটা সিকিউর প্লেস, যেখানে হচ্ছে নিশ্চয়তা থাকে, পেনশন থাকে, অন্যান্য সুযোগ সুবিধা থাকে। আর বিশেষ করে বর্তমানে যে বিষয়টা বেশি দেখা যায়, উৎকোচ বা আমাদের হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে যে আমরা সুযোগ সুবিধা গ্রহণ করি, তো সরকারি চাকরিজীবীরা এই সুযোগ সুবিধাটা বেশি গ্রহণ করে থাকে। তো আমি মনে করি আমার উত্তরাঞ্চলের মানুষজন মনে হয় এই দিকটা বিবেচনা করে যে ওরে বাবারে একজন ছেলে সরকারি চাকরিজীবী, তার মানে তার তো চাকরির নিশ্চয়তা আছে। তো এক্ষেত্রে মনে হয় ফ্যামিলিটাও চাই, দ্বিতীয়ত উভয় পক্ষের দর কষাকষির মাধ্যমে একটা রেঞ্জটা একটু হাই হয়ে যায়, যেটা হচ্ছে দক্ষিণাঞ্চলে নাই। আর তার উপর আরেকটা যদি বলে থাকি, আমাদের মনে হয় উত্তরবঙ্গের মানুষজন হচ্ছে একটু অর্থনৈতিকভাবে অসচ্ছল। দক্ষিণাঞ্চলে যদি আমরা দেখি যে তাদের প্রতি পরিবারে হয়তো একজন দুইজন প্রবাসে যায়, বা দেখা যায় যে তাদের কর্মক্ষেত্রে অনেকেই ঢাকার আশেপাশে কুমিল্লা বা নারায়ণগঞ্জ এইসব অঞ্চলগুলোর কথা যদি বলি, তারা ঢাকায় এসে বিভিন্ন কর্মসংস্থানে যেতে পারে। কিন্তু আমার উত্তরাঞ্চলে, যেমন আমার ঠাকুরগাঁয়ের কথাই বলি, আমার ঠাকুরগাঁও থেকে ঢাকার দূরত্ব প্রায় 450 থেকে 500 কিলো। এমনকি এখানে যদি আমরা বলে থাকি যে কলকারখানা বা এরকম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই যেগুলোতে আসলে আমাদের কর্মসংস্থান আছে। তো এরকম অসচ্ছলতার দিকটাও বিবেচনা করে মানে সব মিলিয়ে যদি আমরা দেখি যে আমাদের কর্মসংস্থানের একটা অভাব আছে, সেই অভাবটাকে হয়তো কেউ পুঁজি করে তার হচ্ছে কি বলবো, সে হচ্ছে যেমন হচ্ছে বাজারে গরু বিক্রি করে সেই রকম নিজেকে বিক্রি করে। সে যত প্রোফাইলদারি হয় তখন সে বলে যে আমি যেহেতু অমুক একটা জব পেয়েছি, তার মানে তাহলে আমাকে হয়তো এত টাকা দিতে হবে, তাহলে হয়তো আমি বিয়ে করব। এই পর্যায়গুলো চলে আসে। তো আমি যদি আরেকটু বলি যে আমাদের কিন্তু 1980 সালেই কিন্তু আমাদের হচ্ছে যৌতুক নিরোধ বিরোধী আইন পাশ হয়। হুম। তো 1980 সাল তো বর্তমানে ওইদিকে যদি 20 বছর ধরে, এদিকে 46 বছর। তা আমাদের যৌতুক নিয়ে এখনো কথা বলতে হচ্ছে, এটা তো আমাদের জন্য লজ্জাজনক যে 46 বছর আগে আমরা একটা আইন পাস করছি, সেটা আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। তো আমি মনে করি যে যৌতুকের বিষয়টা হচ্ছে আসলে উভয় পক্ষের যদি, উভয় পক্ষ বলতে আমাদের রাষ্ট্রীয়ভাবেই হয়তো সকলকে সচেতন হতে হবে। আমি বারবার একটা কথাই বলতেছি, আমাদের আসলে সচেতনতাই মুখ্য। কারণ একটা রাজনৈতিক দল আর কতটুকু করতে পারে? হয়তো আইন পাস করতে পারে, সরকারি থেকে বারবার তাগাদা দিতে পারে, মিডিয়ার মাধ্যমে বলতে পারে, কিন্তু আসলে আমাদের নিজেদের সচেতন না হলে এটা আসলে হয় না। ভাই, যৌতুক নিয়ে তো আপনি বললেন সচেতনতার কথা। যৌতুক নিয়ে তো অনেকেই কথা বলে, অনেক এনজিও আছে, এরকম অনেক সংগঠন আছে যৌতুক নিয়ে কথা বলে, এবং সরকারের পক্ষ থেকেও এটাকে নিরুৎসাহিত করা হয়। তবুও মানুষ, যৌতুকের প্রবণতা উত্তরবঙ্গে দিন দিন বেড়েই চলতেছে, মনে হয় আরো পরবর্তীতে এমন ভাবে চলতে গেলে এর প্রবণতা আরো বেশি বাড়বে। তো এটাতে কি করতে পারি? এটাতে কি করতে মানে পারে? মানুষকে মূল আরো কথা হচ্ছে কিভাবে সচেতন করতে পারি? জি। সচেতন করতে বলতে আসলে আমাদের হচ্ছে নিজেদেরই সচেতন হতে হবে। তার উপর বিষয় হচ্ছে আমাদের হচ্ছে নীতি নৈতিকতার একটা বিষয় আছে। যে দেখা যায় যে আমি হচ্ছে কারো কাছ থেকে যৌতুক চাওয়া মানে হচ্ছে আমি জোরপূর্বক তার কাছে চাচ্ছি কিন্তু। জি। অথচ সে হচ্ছে তার মেয়ের কথাই বলি, ওনাকে হচ্ছে উনি বড় করতেছেন। আহ মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতেছেন। তার উপর দেখা যাচ্ছে যে শিক্ষা দিচ্ছেন। সকল কিছুই কিন্তু করতেছে একটা বাবা। তারপরেও কিন্তু বার্ডেন হিসেবে পরে যখন যৌতুকের বিষয়টা চলে আসতেছে, সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু বাধ্য হয়ে দিচ্ছেন। এখন বাধ্য হয়ে যখন দিচ্ছেন, উনি কিন্তু এক এক প্রকারে আবার বাধ্য করে কারো কাছ থেকে নিচ্ছেন। তো দেওয়া নেওয়ার যে বিষয়টা, আমার ফ্যামিলি যদি সচেতন হয় যে আমি যৌতুক নেব না,
তাহলে তো দেওয়ার প্রশ্নটা আসে না। তো ২ পক্ষ বা আমাদের দেখা যাচ্ছে নিজেদের মধ্যেই সচেতনতাটা পারে যে এই যৌতুক প্রথা থেকে আমাদের মুক্ত করতে। ইদানিং আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, হয়তো যৌতুক চাচ্ছে না, কিন্তু বলতেছে যে আমার ঘর সাজায় দিতে হবে। ঘরে হচ্ছে আপনার ফ্রিজ দিতে হবে, টিভি দিতে হবে, উপহার হিসেবে। তারপর মেয়েকে সাজিয়ে দিতে হবে, স্বর্ণালঙ্কার দিতে হবে। আর কি বলবো? যাতায়াতের জন্য একটা বাহন দিতে হবে। এইটা বিভিন্নভাবে কিন্তু হয়তো সরাসরি বলতেছে না, কিন্তু সিস্টেমেটিক্যালি সেটা চলতেছে। তো আমি মনে করি যে আসলে যৌতুকটা আসলে সমাজের জন্য একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। দিন, দিন এটার সংখ্যাটা তো আর বাড়তেছে, যে অ্যামাউন্ট বিশেষ করে উত্তরাঞ্চলে যেটা দেখতেছি। তা আমাদের মনে হয় সকলকে সচেতন হওয়া উচিত। অ্যা বিশেষ করে আমাদের যারা হচ্ছে পড়াশোনা করতেছি, এখন তো সকলেই বলা চলে এডুকেটেড। শুধু হচ্ছে পড়াশোনায় এডুকেটেড হইলে হবে না। আমাদের নৈতিকতা, মূল্যবোধ, সকল দিক থেকে, ধর্মীয় সকল দিক থেকে যদি আমরা এডুকেটেড হতে পারি, তাহলে হয়তো এটা থেকে নিস্তার পাওয়া সম্ভব। জি ভাই। ভাই আপনার কাছে আরেকটা আমার প্রশ্ন। যে আমাদের জেলায় উল্লেখযোগ্য নারী নেতৃত্ব কি আছে? আর যদি না থাকে তাহলে আপনারা কিভাবে তাদেরকে আনতে পারেন? আমাদের জেলায় উল্লেখযোগ্যভাবে ওইরকম নারী নেতৃত্ব নাই। তারপরে যদি আমি বলি যে আমাদের ঠাকুরগাঁও ২ আসনে জাতীয় পার্টি থেকে একজন কয়েকবার নির্বাচন করেছেন। আমার মনে হয় ২০২৪ এও করেছেন, ১৮ তেও করেছেন। নুরুন নাহার বা এই টাইপের একজন আছেন। তো উনি কিন্তু ওইভাবে হাইলাইটস হতে পারে না। তার উপর দেখা যায় যে অনেকেই হয়তো আমাদের ঠাকুরগাঁয়ে হয়তো অনেকেই আছেন যারা নারীদের নিয়ে কাজ করতেছেন। কিন্তু ওইভাবে ফলপ্রসূ পাচ্ছে না। কিন্তু আরেকটা জিনিস যদি আমি আপনাকে বলে থাকি, আমাদের যদি জাতীয় নারী ফুটবল টিমের কথা বলি, এখানে কিন্তু আমাদের হচ্ছে নারীরা একদম দুর্দান্ত পারফরম্যান্স করতেছেন। এটা হয়তো অ্যা কোনো নারীর ভূমিকা না, কিন্তু ওখানে আমাদের এক টিচার আছেন, স্যারের নাম ভুলে গেছি। উনি হয়তো উল্লেখযোগ্য ভূমিকা রাখতেছেন। তো এক্ষেত্রে আমাদের নারীরা যারা এগিয়ে যাচ্ছে, বা এই ফুটবল টিমের কথা বলি যারা আছেন, এরা যদি নিজেরাও সচেতন হয়, তাহলে আমাদের মনে হয় ঠাকুরগাঁয়ে উল্লেখযোগ্য এরকম নারী নেতৃত্ব পাবো, যারা হচ্ছে হয়তো রাজনৈতিক নারী নেতৃত্ব পাচ্ছি না, কিন্তু সামাজিক নারী নেতৃত্ব পাবো বা সাংস্কৃতিক পাবো, যারা বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের নারীদেরকে আরো কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে। জি ভাই, এমনকি আপনাকে আরেকটা ধন্যবাদ। জিনিস বলি, আমাদের ঠাকুরগাঁও জেলার যে জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি কিন্তু একজন নারী। জি ভাই, উনি অনেক ভালো কাজ করতেছেন নারীদের জন্য। সকলের জন্যই ভালো কাজ করতেছেন। জি ভাই। ধন্যবাদ ভাই। এবার চলে আসবো আমরা সঞ্জয় রায় ভাইয়ের কাছে। ভাই, আমরা জানি যৌতুক নিষিদ্ধকরণের জন্য আমাদের অনেক আইন আছে। মানে অনেক আইন প্রণয়ন করছে। কিন্তু বাস্তবে এর প্রয়োগ খুবই দুর্বল আমরা দেখতে পাই। আপনার মতে আইন প্রয়োগে কোথায় সবথেকে বেশি দুর্বলতা রয়েছে বলে আপনি মনে করেন? এখন একটা দেশের আইন তো একটা লিখিত দলিল। তো ওই দলিলটাকে যখন জীবিত হয় কিভাবে? জীবিত হয় সেটা আসলে মাঠে সেটার আ এনফোর্সমেন্ট কিংবা বাস্তবায়ন কতটুকু হচ্ছে। ভাই যেমন বললেন যে ওই যে এসিড নিক্ষেপের বিরুদ্ধে যে আইনটা, এটা কিন্তু খুবই বলা চলে এই আইনটার কিন্তু মানে কার্যকারিতা কিন্তু খুবই দারুণ। এখন পর্যন্ত আমরা কিন্তু সেটা থেকে আসলে খুব বেশি ভয়ানকভাবে গড়ে উঠতে আর দেখি নাই। তো এত বড় একটা অপরাধকে একটা আইন, এবং এই আইন করা ১ নাম্বার, এবং এই ২ নাম্বার ব্যাপারটা হচ্ছে আইনটাকে বাস্তবায়ন করার সেটার প্রভাবটা এইরকম। আমরা কিন্তু এটা উদাহরণ আছে আমাদের। কিন্তু দেখা যাচ্ছে যে এই যৌতুক নিয়ে আ আমি এটা নিশ্চিতভাবেই বলতে পারি এরকম উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের, আমি জাস্ট একটা উদাহরণ দিব। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক তার মেয়েকে বিয়ে দিবেন। সে খোঁজে একজন টিচার ক্যান্ডিডেট, যাকে যাকে আসলে টিচার বানিয়ে তাকে আসলে অটোমেটিক্যালি জামাই বানাবে আরকি। ব্যাপারটা হলো একজন টিচার জামাইয়ের কাছে ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দেওয়া। ব্যাপারটা এরকম না? এটাও তো একটা এক প্রকার কি? এটাও তো একটা দেন-দরবার, যেহেতু অর্থনৈতিক, যেহেতু এটার একটা সংযোগ রয়েছে, তাহলে এটাকেও আমরা কিন্তু একটা যৌতুকের কথাই বলতে পারি। তখন যৌতুক টাকা দিয়ে হোক, আর ওই ভাই যেমন বললেন যে আ
ওই যে জিনিসপত্র, সোনাদানা এটা হোক, কিংবা এরকম একটা ক্ষমতা খাটিয়ে কাউকে সুবিধা দেওয়া হোক, একটা স্বজন প্রীতি দেখানো হোক, প্রত্যেকটাই কিন্তু যৌতুকের মধ্যেই পড়বে, এবং যৌতুকের মূল বেসটা হয়ে যাচ্ছে তাহলে নৈতিকতার আসলে আমাদের খুবই দৈন্য দশা আর কি। তো এইটাকে আমরা ম্যাজিক্যালি আসলে আহ, কতখানি ঠিক হবে আমরা জানি না, কিন্তু আপনি দেখেন দক্ষিণবঙ্গেও তো এই একই আইন কার্যকর আছে, একইভাবেই আইনটা মনে হয় ওখানেও খুব যে বাস্তবায়ন হয় এমন না, কিন্তু ওইখানকার চিন্তাগতভাবেই অনেকখানি তারা কিন্তু এটা থেকে বেরিয়ে আসছে। অর্থনৈতিক স্বাবলম্বিতা এটা একটা ব্যাপার, কাজ, সেখানে চাকরি, কিংবা আমি যদি বলি যে একটা মানুষের কর্মসংস্থান, সেটা যদি হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি আসলে মানুষের এই যে পার্থক্যগুলো থাকে না। একজন চাকরি যেমন সোনার হরিণ মনে করা, এই সোনার হরিণটাকে পাল্টানো দরকার আসলে। মানুষ তো স্বাভাবিকভাবেই সে যখন বড় হবে তার তো একটা কাজ দরকার, এই কাজের যখন নিশ্চয়ন করা হবে, তখন যেমন সে প্রত্যেকটা পরিবারে এরকম স্বাবলম্বী হবে, তখন এই ধরনের বিভাজনগুলো কমে আসবে। এবং সবচেয়ে বড় যে কাজটা হবে, যদি আইনগুলোকে একবার জ্বলন্তভাবে কাজে লাগানো যায়। তো এটা হয় কি, যারা নেতৃত্ব থাকে, যারা নেতা হয় স্থানীয় পর্যায়ের, ওই নেতারা আসলে কি করে, তার দল বল কিংবা একেবারেই মাঠ পর্যায়ে যে ওয়ার্ডের যে যে সভাপতি, তাকে যতখানি ক্ষমতা দেওয়া হয়, সে কিন্তু কখনোই এই বিষয়গুলাতে মনোযোগ দেয় না। একটা রাষ্ট্রে যেহেতু পরিচালনা করা একটা দল, তো ওই দলের যদি হায়ারার্কিটা এইভাবেই মেনটেন করা হয় যে আপনারা এই ধরনের বিষয়গুলোকে কোনোভাবে টলারেট করবেন না, আপনারা এটাতে ব্যবস্থা নেবেন, তখন কিন্তু সেটার কি বলবো, একটা বড় ফলাফল দেখা সম্ভব। এবং এবং এইটা অবশ্যই আমাদের যে উপজেলা প্রশাসন রয়েছে, তাকে খুবই তৎপর ভূমিকা থাকতে হবে। এই উপজেলা প্রশাসনকে চালাবে তাহলে জেলা প্রশাসন কিংবা একবারে কেন্দ্রীয় সরকার। তো সেখান থেকে যদি সুতাটাকে আসলে চালানো যায়, তাহলে নিশ্চয়ই আমরা সেই যে কি বলে এসিড নিক্ষেপ বিরোধী যে আইন, সেই আইনের মতো একটা কার্যকরী ভূমিকা দেখতে পাবো। আমার মনে হয় উত্তরবঙ্গেই সবচেয়ে বেশি এই কি বলবো, যৌতুক প্রথাটা প্রচলিত রয়েছে এখনো। খুবই অমানবিক, মানে অমানবিক কি, 1 টাকা দেওয়াও তো অমানবিক, এটা তো অনৈতিক এক ব্যাপার। এটা কোনোভাবেই হতে দেওয়া উচিত না। এবং প্রথমত ব্যক্তি পর্যায় থেকেই আহ এই জিনিসগুলো যেন, আমরা যারা শিক্ষিত হয়েছে, আমরা তো এখন আর শিক্ষার বাইরের মানুষ না, তো আমরা যারা শিক্ষিত হয়েছে আমরা যেন সেটা ইমপ্লিমেন্টেশন ঘটাতে পারি। আমরা যেন আবার আমাদের মনের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা কাজ না করে যে আমিও আমার কিংবা বিবাহের সময় এই ব্যাপারটা এটা করবো ওটা করবো, এগুলা থেকে আমাদের বের হতে হবে প্রথমত। আর আমরাই আসলে অ্যাডভোকেসিটা করা দরকার ওই এলাকাগুলোতে, যেন উপজেলা প্রশাসন এই পদক্ষেপগুলো নিতে বাধ্য থাকে। এই জন্য 109 একটা যে হটলাইন সেবা রয়েছে, সেগুলোকে কার্যকর কাজে লাগানো, এরকম নিজ নিজ পরিমণ্ডলে এই সচেতনতাগুলো, এই তথ্যগুলো পৌঁছে দেওয়াটাও খুব জরুরি আর কি মানুষের মাঝে, আমি মনে করি। ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। অনেক সময় পরিবারের চাপে ছেলে বা মেয়েরা যৌতুক দাবি করে। এরকম আমরা একটা গল্পও শেয়ার করছিলাম আমাদের পেজে। তো এই পারিবারিক মানসিকতা পরিবর্তনে কি ধরনের উদ্যোগ দরকার বলে আপনি মনে করেন? আসলে আমরা যখন একটা পণ্য দেখি না, দেখা যাচ্ছে যে ধরলাম বিআরবি কেবল কিংবা এই টাইপ একটা আরএফএল দেখলাম, যখন নতুন বাজারে আসে, এটাকে ব্র্যান্ড কিভাবে বানানো হয়। মানে আপনি যখন টিভি দেখছেন, ঢোকার সময় আপনি ওই অ্যাড দেখবেন, 2 মিনিট পর ওই অ্যাড দেখবেন, আপনি বের হচ্ছেন, আপনি মোবাইলে ঢুকছেন, ওখানে অ্যাড দেখবেন, আপনি ইউটিউবে গিয়েছেন, ওখানে অ্যাড দেখবেন, আপনি যেখানে যাচ্ছেন, ওখানে যেখানে আপনি যেই শহরে যাচ্ছেন, আপনি ইউটিউব ফেসবুক কিছু চালান না, শহরে বিশাল বড় বিলবোর্ড করা আছে, আরএফএল এর এই বালতি নিলে আপনার বালতি ভাঙবে না, কিন্তু ডোর নিলে ভাঙবে না। তাহলে মানুষের মগজে কিন্তু ঢুকাই দেওয়া আছে যে এই প্রোডাক্টটা ভালো। তো এইরকম রাষ্ট্রীয় আয়োজন আসলে কোথায়, মানে এইটা যদি আমরা করতে পারি, এটা তো উপজেলা প্রশাসনও করতে পারে। এগুলো কিন্তু খুবই ছোট উদ্যোগ। আর আপনি, আমি, আমি আমার একটা অর্গানাইজেশন আছে, আমার অর্গানাইজেশন 10 জন ছেলে আছে। এই 10 জন ছেলে, একটা উপজেলা তো অনেকগুলো ইউনিয়ন হয়, একটা ইউনিয়নের তো অনেকগুলো গ্রাম হয়, একটা গ্রামের তো কয়েকটা করে বাজারও থাকে। তাহলে এরকম এতগুলো জায়গায় তো আসলে নিজে নিজে এক্সপ্লোর করা সম্ভব না। তাহলে কি দরকার, আমাদের তো আসলে মূল অভিভাবককে, সকলের অভিভাবক কিন্তু আমাদের উপজেলা প্রশাসন। সেখানে যে জননেতা, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, তাদের কাছে এই কথাগুলো বলা যে আপনারা যখন নির্বাচনী আমাদের কমিটমেন্ট দিচ্ছেন যে আপনারা এই রাস্তা করবেন, এই স্কুল করে দিবেন, এই মসজিদ করে দিবেন,
এটার সাথে আপনারা এটাও বলুন না। আমাদের তো এই ধরনের সমস্যাগুলো বিরাজ করছে এখানে। নারী কি বলবো, এই যে যৌতুক প্রথা, নারী নির্যাতন, এই বিষয়গুলোতে আপনারা মনোযোগ দিতে হবে। তো তখন যদি ওই প্রতিনিধি কথা দেয়, তাহলে নির্বাচনের পর নিশ্চয়ই তার কাছে একটা সংগঠিত হয়ে তার কাছে যাওয়া দরকার, যে আপনি তো কথা দিয়েছিলেন, কিংবা আমাদের এই এলাকার এই সমস্যাটা আছে, আপনাকে এটা অভিভাবক হিসেবে এটা সমাধান করতে হবে। এই যে জায়গাটা, এই মানুষগুলো আসলে প্রথমত তৈরি করা দরকার। গ্রামে গঞ্জে পাড়ায় যে যুবক কিংবা ইউথটা আছে, আমাদের এই ইউথকে কাজে লাগানো দরকার। নারী পুরুষ থেকে শুরু করে যারা শিক্ষক আছে, শিক্ষকদের নিয়ে আমরা কমিটি করতে পারি। সেই আহ গ্রামের যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে কমিটি করতে পারি, যে তাদের কাজই থাকবে এই ধরনের অপরাধগুলো কিংবা এই ধরনের ঘটনাগুলোকে নজরদারি করা, এবং কোনোভাবেই এটা যেন না হতে পারে সেই জায়গায় পদক্ষেপ গ্রহণ করা দ্রুত দ্রুত। এবং এইটা তো ধরলাম আমাদের একেবারে রুট লেভেলের কাজ, কিন্তু সরকারের তো সদিচ্ছার দরকার। মানে আমি একটা নীতি, একটা ইউএনও গিয়ে, একটা পুলিশ গিয়ে কি করবে, সেটা কিন্তু ওই যে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিংবা এখানে আমি যদি বলি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু একটা বার্তা যেতে হয়। মানে ওই ধরনের সিস্টেমটা যদি না থাকে, তাহলে কিন্তু একজন ইউএনওর তার সুযোগ থাকা সত্ত্বেও সেটা করা সম্ভব না। ঠিক আছে, এই ধরনের স্বাধীনতাগুলো আসলে দরকার, এটা আমি মনে করি। জি ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। এবার চলে আসবো শামীম রানা ভাইয়ের কাছে। ভাই, আপনার কাছে প্রশ্ন। আমরা গ্রামের খেটে খাওয়া, বিশেষ করে দরিদ্র অনেক পরিবার দেখেছি, তারা তাদের মেয়ে বিয়ে বিয়ে দেওয়ার সময় তাদের জমি জায়গা এসব বিক্রি করে দেয়। আমরা দেখেছি গরু ছাগল, আবার হাঁস মুরগি থেকে শুরু করে গাছপালা পর্যন্ত বিক্রি করে দেয়। তো আপনার কি মনে হয় এটা এক ধরনের শোষণ? হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা শোষণ। শোষণের পর্যায়ে পড়ে। আমরা যদি দেখি যে একটা খেটে খাওয়া মানুষ, উনার হচ্ছে যদি কন্যা সন্তান বেশি থাকেন, তাহলে ১ম এই কিন্তু আমাদের সমাজও বলে যে, "তোর এতগুলা মেয়ে।" তার মানে একটা মানসিক চাপ কিন্তু তৈরি হয়ে যায়। তো এটা তো এক ধরনের শোষণই বলা চলে। সে হচ্ছে তার কন্যা সন্তান হওয়ার কারণে তাকে আমরা বলতে বাধ্য করতেছি যে, "তোর কন্যা সন্তানগুলোকে বিয়ে দিতে হবে। টাকা-পয়সার প্রয়োজন। টাকা-পয়সা ছাড়া তো বিয়ে হবে না।" তো এটা তো এক ধরনের শোষণ বলতে এটা তো অমানবিকতা যেটা সঞ্জয় বলল। তার উপর বিষয় হচ্ছে আমাদের হচ্ছে যেটা মূল আমি বলি যে আমাদের হচ্ছে আগে নিজেদের সচেতন হতে হবে। তারপর সামাজিক সচেতনতা বাড়াইতে হবে। রাষ্ট্রীয় সচেতনতা বাড়াইতে হবে। আমাদের সাংস্কৃতিক পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে। সকল ক্ষেত্রে যদি আমরা একদম কম্বাইন করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যে যৌতুকের বিষয়টা আছে এটা আসলে রোধ করা সম্ভব। তাছাড়া সম্ভব না। যেমন আমি বাল্যবিবাহের উদাহরণটা যদি দিই, বাল্যবিবাহতে দেখা যায় যে কোনো সময় স্টেপ নেই। ইওনো দেখা গেল যে কোনো বাল্যবিবাহতে গিয়ে অ্যা বিয়েটা ভেঙে দিচ্ছে অথবা তাদেরকে হচ্ছে আইনের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এটার আবার আরেকটা দিক, তখন দেখা যায় যে তাদের অভিভাবকরা যেটা দাঁড় করায় যে তার মেয়ের নিরাপত্তার বিষয়ে নিয়ে আসে সামনে। অথবা দেখা যায় যে সে হচ্ছে আর্থিক বিষয়টা নিয়ে আসে যে সে আর্থিকভাবে আসলে তার মেয়েকে পড়াশোনা করাতে পারতেছে না। অথবা এলাকায় যে সমস্যাটা দেখা যায় যে আসলে নিরাপত্তার বিষয়টা। যে আমার মেয়ে পড়াশোনা করতেছে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ইভটিজিং এর শিকার হচ্ছে। কিন্তু সেই ইভটিজিং বিরোধের জন্য যে আমাদের সামাজিক একটা সচেতনতা দরকার সেটা কিন্তু আমি করতেছি না। অথবা দেখা যাচ্ছে যে অনেকে অনেকভাবে হ্যারাস হচ্ছে স্কুল বা কলেজগুলাতে। কিন্তু সেটা সে বলতে পারতেছে না অথবা তার পরিবার জানতেছে কিন্তু সে সমাজের ভয়ে সেটা লুকিয়ে রাখতেছে বা চাপিয়ে রাখতেছে। যে কোনোভাবে যদি সমাজ জেনে যায় তাহলে আমি এই মুখ দেখাবো কি করে? তো এগুলো হচ্ছে আমাদের নিজেদের সচেতনতার দরকার। কারণ এগুলো সচেতন যদি আমরা না হই, তাহলে তো এগুলো সম্ভব না। যেমন বাল্যবিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার মেয়েকে হয়তো সে বিয়ে দিতে চায় না, পড়াশোনা করাতে চায় বা ভালো কিছু করাতে চায়। কিন্তু দেখা যায় যে এমন অবস্থা যে সে আর নিরাপত্তা মানে নিশ্চিত করতে পারতেছে না। সে এই কারণে বাধ্য হয়ে বিয়ে দিচ্ছে। তো এগুলো তো এই যে নিরাপত্তাটা যদি নিশ্চিত হইতো, তাহলে তো এরকম সমস্যা হওয়ার কথা ছিল না। তা আমাদের সামাজিকভাবে যদি এই জিনিসটাকে আরো ডেভেলপ করতে পারি, তাহলে আস্তে, আস্তে দেখা যাবে যে এটা রাষ্ট্রীয়ভাবে কার্যকর হয়ে যাবে। আমি মনে করি যে একটা রাষ্ট্রের প্রতিটা অঙ্গের সাথে প্রতিটা অঙ্গই কোনো না কোনোভাবে জড়িত।
তো আমি মনে করি যে আমাদের যে যৌতুকের বিষয়টা আছে, এটার যদি অর্থনৈতিক মুক্তির কথাটা চিন্তা করি, যে অর্থনৈতিকভাবে যদি আমরা অ্যা সাত অ্যা অর্থনৈতিকভাবে কেউ যদি সচ্ছল হয় বা কর্মসংস্থান কারো থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়তো যৌতুক কিছুটা বলতে সে নিজে হয়তো চাইতে পারবে না। কারণ তার হয়তো দেখা গেল যে কর্মসংস্থান আছে। অ্যা এটার আবার উল্টা দিকটা আছে যে অনেক তো বড়, বড় ভালো জব করে সে তো আরো বেশি চায় মানে যৌতুক চায়। তার উপর যদি আমি বলি যে অর্থনৈতিক একটা গেল। তারপর হচ্ছে আমাদের সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন করা হয় যে, যে বয়সী যৌতুক চাচ্ছে, অ্যা এটাকে আমরা হচ্ছে নিরুৎসাহিত করি অথবা হচ্ছে একটু নেড়ে চোখে দেখি। তাহলে যে এটা ধীরে, ধীরে হ্রাস পাবে। তার সাথে তো আমাদের রাষ্ট্রীয় আইনগুলো আছে। সেই আইনগুলার যদি আমরা যথার্থ প্রয়োগ করতে পারি, তাছাড়া আমাদের রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক সকল দিক থেকে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে, ব্যক্তিকেন্দ্রিকও সচেতন হতে হবে। এমনকি দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা-মায়ের চাপে বাধ্য হয়ে সে যৌতুক চাচ্ছে বা এরকম হয়। তো এগুলোও আসলে বোঝানো দরকার। হয়তো অ্যা আমরা দিন, দিন আপডেট হচ্ছি হয়তো আমাদের পরিবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়তো এতটা আপডেট না। তো আমাদের নিজেদের যদি সচেতন হই এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এগুলোতেও যদি এগুলা বিষয় নিয়ে আমরা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শেখাই তাহলে হয়তো যৌতুক প্রথা থেকে নিস্তার পাওয়া সম্ভব। তাছাড়া মনে হয় আর সম্ভব না। ধন্যবাদ ভাই আপনাকে। এবার চলে আসবো সঞ্জয় রায় ভাইয়ের কাছে। ভাই, আমরা দেখলাম যে যৌথ প্রথা এবং নারীদের ক্ষমতায়নের জন্য সচেতনতা এবং শিক্ষার দরকার। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই দারিদ্র্য, বাল্যবিবাহ ও পারিবারিক চাপে অনেক প্রান্তিক মেয়ে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয়। এই ঝরে পড়া আমরা কিভাবে রোধ করতে পারি? আহ, যেহেতু আহ, এটার একটা বড় ব্যাপার হচ্ছে যখন একটা স্কুলে যায় একটা ছেলে কিংবা মেয়ে, তখন প্রত্যাশা থাকে যে সেই ছেলে মেয়ে বড় হয়ে উচ্চশিক্ষিত হয়ে পরিবারে হাল ধরবে, একটা ভালো চাকরি সে পাবে। তো এই নিশ্চয়তা আসলে বাস্তবিক অর্থে আমি যদি দেখি, বাস্তবতা এটা দাঁড়ায় গেছে যে ওই পর্যন্ত পরিবার সবসময় ব্যাকআপটা দেয় ছেলের প্রতি। হুম। আর মেয়েকে বলা হয়, মনে করা হয় যে মেয়ে তো আসলে পরের বাড়িতেই চলে যাবে, তাহলে ওকে পড়ায় কি লাভ। এই যে সামাজিক একটা মনন, এই মননটা কিন্তু খুব আহ, একটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলতেছে এই মানে মানে বাল্যবিবাহ কিংবা একবারে মেয়েদেরকে বিয়ে দেওয়া, মেয়েদেরকে পড়াশোনা না করানো সেটার ক্ষেত্রে। তো এই মননগুলো আমি আসলে জানি না আর কোনো এরকম ইফেক্টিভ কোনো ওয়ে আছে কিনা যেটার মাধ্যমে ম্যাজিক্যালি তারা চিন্তা করতে পারবে যে কালকে থেকে আমরা সব সন্তানকে আমরা পড়াশোনা করাবো। কিন্তু এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু পরিবর্তন আসছে। এখন কিন্তু অনেকেই চাচ্ছে। ইভেন আমি দেখতেছি পড়াশোনার পরিস্থিতিটা এমন যে গ্রামে মেয়েরা যেভাবে ভালো পড়াশোনা করতে পারতেছে ছেলেরা পারতেছে না। আমি তুলনামূলক বলছি। একবারে রিসেন্ট আমার আরকি, এটা কোনো গবেষণার মাধ্যমেও না। এরকম মনে হচ্ছে আমার। তো ওই জায়গায় এইটার কিছুটা পরিবর্তন আছে। অর্থাৎ নারীরা যেহেতু কিছুটা হলেও এখন কাজে কিংবা বিভিন্ন জায়গায় ভালো জায়গায় চাকরি পাচ্ছে কিংবা তারা বড়, বড় জায়গাগুলোতে চাকরি গ্রহণ করতে পারতেছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছে। এইজন্য সিনারিও কিছুটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এটা অতটা আশা রাখার মতো নয়। তো সেক্ষেত্রে আ যেন আমাদের স্কুলগুলো যে আছে, আগে দেখতাম আমরা অনেক স্কুল কিন্তু আ তারা সার্ভে করত কিংবা বাড়িতে যাইতো যে তার মেয়েকে যেন সেই স্কুলে পড়তে দেওয়া হয়। তো আমরা এখন কিন্তু দেখিই না। দেখা যাচ্ছে যে মেয়েদেরকে নিয়ে আগে দেখা যাচ্ছে যে বাল্যবিবাহ হচ্ছে, স্কুলগুলো ভূমিকা রাখতেছে। স্কুলের টিচার ভূমিকা রাখতেছে। এইটা কিন্তু আমরা এখন আর দেখি না। ঠিক আছে? তো আমরা তাহলে ওই জায়গায় ফোকাস করতে পারি যেন স্কুলগুলো এট লিস্ট হেড টিচার তাদেরকে একটা এরকম আমাদের অর্গানাইজেশন হতে পারে কিংবা এরকম সরকারি একটা নির্দেশনার মাধ্যমে হতে পারে
এরকম একটা সেমিনার করে স্কুলগুলোকে সেই নির্দেশনা দেওয়া হেড টিচারদের। তারা হলো তাদের নিজ নিজ স্কুলে গিয়ে টিচারদের নিয়ে একটা কমিটি গঠন করবে। সেই কমিটি হলো তার স্কুলের একজন মেয়ে আসলে আসতেছে কিনা, তাকে অপ্রাপ্ত বয়সে তাকে বিয়ে দেওয়া হচ্ছে কিনা, এটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। নিশ্চয়ই সে গিয়ে ওখানে সালিশ বসাবে না, তাই সে আমাদের তো প্রশাসন আছে, আইন আছে, সেটা আইনের আহ সম্মুখীন হবে। এটা হলে কিন্তু অনেকখানি আমার মনে হয় একটা চেঞ্জ ঘটানো সম্ভব। আমরা আমরা না প্ল্যান করি কিংবা রাষ্ট্রকে ভাবি একেবারে ম্যাক্রো পর্যায় থেকে, কিন্তু মাইক্রো পর্যায়ে একটা পরিবারে সেটা আসলে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে এইটাতে মনোযোগটা আর থাকে না, মানে ধৈর্যটা থাকে না, কিংবা অতদূর আসলে গুরুত্বও দিতে চায় না, সদিচ্ছা থাকে না যারা সরকার চালায়। তো ওই জায়গা থেকে আহ যদি এটাকে আমরা রোধ করতে চাই, অর্থনৈতিক ভাবে যেন প্রত্যেকেই আসলে ওই যে হয় না, আহ প্রত্যেকটা পরিবার থেকে এরকম কর্মজীবী মানুষ সে যেন কর্ম করে সেই পরিবারটাকে চালাতে পারে। এইটা যদি থাকে, একজন কর্মজীবী মানুষ তার পরিবারকে চালাতে পারলে সে তার সন্তানের পড়াশোনার কথা ভাববে, সে তার সন্তানকে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হতে দিবে না, ১ নাম্বার। এরপর আহ এটা রাখবে না, অর্থাৎ ছেলেকে যে গুরুত্ব দিয়ে সে বড় করতে চাইবে, একটা মেয়েকেও চাইবে। একটা মেয়েকে বাল্যবিবাহ বিয়ে দিলে ওটার একটা কি কনসিকুয়েন্স আসতে পারে, আহ, জাতিগতভাবে তো এই কনসিকুয়েন্স আমরা ভোগ করি না। এর অসংখ্য মেয়েদের যখন বিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমরা কি হয়, তারা যে সন্তান আহ পালন করে সেই প্যারেন্টিংও দেখা যাচ্ছে যে সেটাও আহ, একই রকম হয়ে যায়। সে যেভাবে যে ওই মেয়েটা যেই পরিস্থিতির মাধ্যমে বড় হয়েছে তার পরবর্তী প্রজন্ম একই পরিস্থিতির মধ্য দিয়ে যায়। তো এই জায়গায় নেপোলিয়ন যেমন বলেছিলেন, শিক্ষিত মা দিলে শিক্ষিত জাতি উপহার দিবে। তো ওই জায়গায় আহ মেয়েদের শিক্ষাটাকে আবারও সামনের দিনে যারা আসবে ক্ষমতায়, মানে তাদেরকে এই এমফাসাইজ দেওয়াটা খুবই জরুরি। এবং দিলে, যেহেতু আমরা চেঞ্জ দেখতে পেয়েছি, ৭১-এর পর চেঞ্জ দেখতে পেয়েছি, তো অর্থাৎ চেঞ্জ করা সম্ভব যদি সদিচ্ছাটা থাকে। তো ওই জায়গাটা যেন হয় আহ, সেটাকেও নজরে রাখতে হবে। এবং একবারে পারিবারিক পর্যায় থেকে পরিবারগুলো যদি নিজে থেকে এই সচেতনতা, আহ ইভেন আমরা তো মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইলে কত রিসোর্সফুল একটা ডিভাইস, সেখানে যদি আমরা এই খোঁজগুলো রাখি, বিভিন্ন ধরনের সাহিত্য পড়া, এগুলো দরকার আসলে আজকের দিনে খুবই কমে গেছে। এগুলো এক্সপ্লোরেশন যখন বাড়বে তখন আমরা আশা করতে পারি যে একটা মানুষের আহ চিত্তের একটা পরিবর্তন ঘটবে, একটা উন্নয়ন ঘটবে। সেই উন্নয়নের মাধ্যমে সে এই ধরনের সামাজিক সমস্যাগুলোকে চিনতে পারবে। প্রত্যেকটা সামাজিক সমস্যায় তার ব্যক্তি ভূমিকা কি হতে পারে, রাষ্ট্রীয় ভূমিকা কি হতে পারে, সেটাকে আলাদা করতে পারবে এবং করে সেটার জন্য ভূমিকাও নিতে পারবে। আমার মনে হয় এরকম আর কি। ধন্যবাদ ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষ করার আগে আমি শামীম রান্না ভাইয়ের কাছে জানতে চাবো, পরে সঞ্জয় রায় ভাইয়ের কাছে জানবো। তো শামীম রান্না ভাই, নারীর ক্ষমতায়ন ও যৌতুক নিয়ে আপনি ঠাকুরগাঁও এবং বিশেষ করে পুরো সমাজকে কি বার্তা দিতে চান? সরি, আসলে প্রথমে যদি আমি বলি যে আসলে আমাদের তো আলাদিনের প্রদীপ বা চেরাগ নাই যে আমরা হচ্ছে ম্যাজিক্যালি সবকিছু চেঞ্জ করব। এটা ডে বাই ডে পরিবর্তন হবে। যেমন সঞ্জয় রায় বললেন যে আমাদের 1971 এর পরবর্তীতে কিন্তু আমাদের ধীরে ধীরে সেটার উন্নতি আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা যদি বলি 1991 সালে আহ, প্রাথমিক শিক্ষা আইন বাধ্যতামূলক করা এবং নারীদের হচ্ছে বৃত্তি প্রদান করা, ফুড ফর এডুকেশন সিস্টেম চালু করা, বিভিন্ন ধরনের হেলথ সুযোগ সুবিধার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা আমরা যদি এখন দেখি প্রাথমিক এবং মাধ্যমিকে মেয়ে শিক্ষার্থী কিন্তু তুলনামূলক এখন বেশি। এমনকি আমরা যদি দেখি যে আমাদের আমি যতটুকু আমার নিজের পর্যালোচনা মনে হয় মেডিকেল সেক্টরটাতেও দেখা যাচ্ছে যে ইদানিং হচ্ছে নারীরা হচ্ছে এগিয়ে। তো এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। সেটা 1990-এ মনে করেন যে আমাদের আহ চিন্তা ভাবনা করা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, মাধ্যমিক শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য
বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়া, সেটা কিন্তু আমরা এখন আসে কিন্তু দেখতে পাচ্ছি। তা দেখা যাচ্ছে যে তাহলে আমি আশার বাণী বলতে পারি যে আমরা হয়তো ডে বাই ডে আমরা আরো উন্নত করব। এক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। হয়তো এখন আমরা নারীদের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। বিভিন্ন সচিবালয়, মন্ত্রণালয়, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অথবা আমরা যদি দেখি যে ১৯৯৫ সালে কিন্তু রোকেয়া পদক দেওয়া হচ্ছে। রোকেয়া পদক কিন্তু একটা নারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি। তো এইভাবে কিন্তু ডে বাই ডে আস্তে, আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো আমরা আশাবাদী যে যেহেতু প্রত্যেকটা সেক্টরে, এমনকি হচ্ছে আমাদের যদি অ্যা প্রশাসন এবং প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে বলি বা পুলিশ বাহিনীর ক্ষেত্রে বলি, সেখানেও কিন্তু নারীদের ডে বাই ডে অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। তো আশার বাণী রাখতে পারি যে আগামীতে হয়তো আমাদের যে নারীর ক্ষমতায়ন নিয়ে বলতেছি, তখন হয়তো নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা বলব না। তখন বলব যে যার যোগ্যতা মতো তার পজিশনে যেতে পারবে আরকি। ধন্যবাদ ভাই আপনাকে। এবার সঞ্জয় ভাইয়ের কাছে জানতে চাবো, আপনার কি মতামত? নারীর ক্ষমতায়ন ও যৌতুক নিয়ে আপনি সমাজকে কি বার্তা দিতে চান? আসলে কথা তো একই রকম এসে যায়। আ এতক্ষণ যে আলোচনা করলাম আ সেটাই আসলে মানে কথা নতুন আর নেই বলা চলে। আমি যদি সামারাইজ করি কথাগুলোকে তাহলেও কিন্তু এই প্রশ্নের হয়তোবা উত্তর চলে আসবে। প্রথমত আমি আমার পরিমণ্ডল কে? প্রথমত আমার পরিবার, আমার আত্মীয়স্বজন, আমার ফ্রেন্ডস কিংবা আমার অর্গানাইজেশনের আমার নেতাকর্মী কিংবা আমার যে স্টুডেন্ট ভাইরা আছে, ইভেন আমার ফেসবুকে যুক্ত এরকম যারা মানুষ, প্রত্যেকের মাঝে এই বার্তাটা দিতে চাই যে আসলে যৌতুক বলি আর নারীর অধিকার বলি, ক্ষমতায়ন বলি, সেটার একমাত্র সলিউশন তখনই হতে পারে যখন এই অপরাধটা আমরা আর করব না, এই মানসিকতাটা মানুষের তৈরি হবে। তো এই মানসিকতা তৈরি হওয়ার জন্য এটা তো কি, এটা একটা নৈতিক শিক্ষা। প্রথমত এইটা বইয়ে আমরা অনেক পড়েছি যে এটা ঠিক না, এটা ভালো কাজ নয়। যৌতুক কিংবা নারী কি বলে বাল্যবিবাহ আহ, এবং নারী ক্ষমতায়ন প্রয়োজন, এগুলোর বিরুদ্ধে অনেকবার শুনেছি, একাডেমিক আলোচনা আমরা জানি। কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য এটার আইনগত প্রয়োগটা খুবই খুবই প্রয়োজন, কারণ ওইটাই হলো রাষ্ট্রের ভূমিকা, আইনটাই হলো রাষ্ট্রের ভূমিকা। সেটা নিশ্চিত হলেই একজন মানুষ দেখবে যে আসলে না, এটা করে কিন্তু পার পাওয়া যায় না, কিংবা এই জিনিসটা তো ভালো না। যখন একজন, দুইজন, তিনজন এরকম করে এই তথ্যটা ছড়াবে, তার মানে কি, এটা পুরোটাই নির্ভর করে অ্যাকশনের উপর। মানে যদি আইনটাকে আমরা, যে আইনগুলো আছে আইনগুলোকে প্রয়োগ ঘটাই, তখন কিন্তু এটার আহ এই চিন্তাটা ছড়াবে সমাজের মাঝে যে এটা করেও পার পাওয়া যাবে না কিংবা এই কাজটা খারাপ। তখন মানুষের এই বোধটা তৈরি হবে যে এই কাজটা আমি করব না। এটা জাস্ট আমি মনে করি এরকম শিক্ষিত যদি একটা সার্টেন পোর্শনের উপর যদি এটা একেবারেই খুব ভালো মতো গড়ে গড়ে ওঠে, এটা পুরো জেনারেশন কিংবা পুরো আমাদের যে জনগণ, সেটা নাগরিকের মাঝে এটা ছড়িয়ে ছড়িয়ে যাবে। তো এইটুকু বলতে পারি, যারা আমার সংস্পর্শে থাকবে, যারা আমাকে শুনবে, জানবে, অন্তত এই কথাটা শুনবে, আমি আশা করব তারা তার পর্যায় থেকে এই যে অপরাধ, একটা নিজে যখন সে এই জায়গায় উপস্থিত হবে, একজন বাবা হতে পারে, একজন সে ভাই হতে পারে, একজন সে কারো ছেলেরও ভাই হতে পারে, তার বড় ভাই যখন এই যৌতুক নিতে চায়, তখন সে তার জায়গা থেকে বলবে যে দাদা, এই জিনিসটা তো না নিয়েও হতে পারে। এই জায়গাটা তুলে ধরবে, এই ভূমিকাটা রাখবে ব্যক্তি পর্যায় থেকে। এবং আবার ওই একই কথা, আমাদের যে স্থানীয় প্রশাসন আছে, তারা যেন প্রোঅ্যাক্টিভ একটা ভূমিকা রাখে। এটার মাধ্যমে আমরা আশা করতে পারি সামনের দিনগুলো আরো সুন্দর হবে। তবে যেহেতু মানুষের আসলে কি এই ধরনের চিন্তার সংস্পর্শে সে আসছে, আমাদের এক্সচেঞ্জ করাটা সহজ হয়ে গেছে ফেসবুক কিংবা এর মাধ্যমে। যদিও আমি এই সমাধানের কথা বলছি, অনেকে আবার এইটা নতুন ভাবে চাপাতে চায়, এই কথাটাও কিন্তু ব্যাপকভাবে প্রচার হচ্ছে। আহ নারীদেরকে, একটা কর্মজীবী নারীকে একটা বিশেষ ভাষায় তাদেরকে বলা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে। এই জায়গাগুলো ছাপিয়ে আমি মনে করি আহ যখন নির্বাচিত সরকার তারা একটা ন্যায়ের পক্ষ নিবে, তখন কোনোভাবে এগুলা কোনো শক্তিই নাই আর তাকে বিট করতে পারে। ঠিক আছে, আমি আশাটা রাখতে চাই ওখানে, যারা হলো সামনের দিনে এই রাষ্ট্রটাকে চালাবে তাদের কাছে আমি সেখানে আশা রাখতে চাই। এবং আমাদের জনগণেরও
তার ব্যক্তি পর্যায় থেকে সেই সচেতন হয়ে যখন রাষ্ট্রকে এই কাজে বাধ্য করবে, তখনই আমরা একবার একটা আমূল চেঞ্জ দেখতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ শামীম রানা ভাই এবং সঞ্জয় রায় ভাইকে, আপনারা আমাদের এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য। এবং ধন্যবাদ আমাদের শ্রোতা বা দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখতেছেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাকেও সকলকে ধন্যবাদ আমাদের পক্ষ